আচ্ছা, তাহলে ক্লাসটা আমরা শুরু করতেছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। আমরা সিআরপিসির আজকে শেষ অংশটা নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে আইন রিভিউ বই, এই আইন রিভিউ বইতে আমরা দুইটা পার্ট আমরা তৈরি করেছি। একটা হচ্ছে অধ্যায় 1 এবং আর একটা হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 1-এ আমরা একটা ফৌজদারি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি এবং আমরা শুক্রবার, তার মানে কালকের ক্লাসেই আমরা এটা পড়ছিলাম। শুক্রবারে কালকের ক্লাসে আমরা অধ্যায় 1টা পরিপূর্ণভাবে শেষ করছি। সেখানে আমরা একটা ফৌজদারি মোকদ্দমার A to Z আলোচনা করছি শুরু থেকে শেষ পর্যন্ত। এখন এই মিলাই পড়তে গেলে অনেক কিছু তো বাদ পড়ে যায়। তো যে বিষয়গুলো বাদ পড়ে যায় সেই বিষয়গুলো আমরা কি করছি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা অধ্যায় 2-তে আমরা আমাদের বইতে লিপিবদ্ধ করেছি এবং আজকে আমরা অধ্যায় 2 শেষ করব এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ফৌজদারি কার্যবিধিটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং আমরা প্রমাণ করব যে মাত্র 2টা ক্লাসের মাধ্যমে আমরা কি করছি, মাত্র 2টা ক্লাসের মাধ্যমে আমরা ফৌজদারি কার্যবিধিটা আমরা শেষ করেছি এবং এটা আজকে ইনশাল্লাহ প্রমাণিত হবে আর কি, যে মাত্র 2টা ক্লাসের মাধ্যমে আমরা ফৌজদারি কার্যবিধিটা শেষ করেছি। আচ্ছা, যারা এই মুহূর্তে আমার ক্লাসটা সরাসরি করতেছেন এবং যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটা লাইভের মাধ্যমে দেখতেছেন, উভয়কেই আমি অনুরোধ করব যে আমার এই ক্লাসটা আপনারা আইনের বিভিন্ন গ্রুপে দয়া করে একটু শেয়ার করে দিবেন, যাতে করে অনেক বেশি এনার্জেটিক ওয়েতে আমরা ক্লাসটা শেষ করতে পারি। তাহলে রেডি তো সবাই? সবাই রেডি? আচ্ছা, যদিও এটা একটা লাইভ ক্লাস, তারপরও আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। যারা ক্লাস করতেছেন যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করবেন, আমি সব ধরনের প্রশ্নেরই উত্তর দিব। আপনাদের এটা মাথায়ও রাখার দরকার নাই যে একটা লাইভ চলতেছে। আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম নর্মাল ক্লাস করি সেরকম নর্মালি আমরা ক্লাস করব। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, আমি প্রশ্ন করব, আপনাদেরকেও উত্তর দিতে হবে আর কি। তা আমরা আজকে অধ্যায় 2টা আগে শেষ করব। অধ্যায় 2টা শেষ করার পরে আমরা আপনাদেরকে ফৌজদারি কার্যবিধির উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করব আর সেগুলো আপনাদেরকে অ্যান্সার দিতে হবে এবং যারা লাইভে আছে আমার সাথে তারাও সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? আচ্ছা, তা ক্লাসটা শুরু করার আগে আমি জাস্ট 2টা জিনিস একটু দেখাবো যে আমাদের বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আমরা একটা স্পেশাল সাবজেক্টিভ টেস্ট এবং একটা স্পেশাল মডেল টেস্ট আমরা তৈরি করেছি এবং এই স্পেশাল সাবজেক্টিভ টেস্ট এবং স্পেশাল মডেল টেস্ট টোটাল 3400 প্রশ্ন, টোটাল 3400 প্রশ্নের মাধ্যমে আমরা এই 2টা বই বের করছি। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যারা আপনারা কালেক্ট করতে চান তারা কালেক্ট করতে পারবেন। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে একটু প্রশ্ন করা শুরু করি যে ফৌজদারি কার্যবিধি এটা কোন ধরনের আইন? এটা কি পদ্ধতিগত আইন নাকি এটা কি তত্ত্বগত আইন? পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন, তাই কিনা? আচ্ছা, সর্বপ্রথম কত সালে ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়? 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধিটা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ করা হয়, তাই কিনা? আচ্ছা, বর্তমানে কত সালের ফৌজদারি কার্যবিধি আছে? 1898 সালের ফৌজদারি কার্যবিধি আছে। এই আইনে মোট কতটি ধারা আছে? 565টা ধারা আছে। মোট তফসিল আছে কয়টা? 4টা তফসিল আছে, তাই তো? আচ্ছা, বাতিল হয়েছে কয়টা? একটা বাতিল হয়েছে আর কি। তাহলে এখন বর্তমানে তফসিল বিদ্যমান আছে কয়টা? 4টা তফসিল বিদ্যমান আছে, তাই তো? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 1898 সালের কত নাম্বার আইন? ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নম্বর আইন, তাই কিনা? আচ্ছা, আমরা প্রথমে 6 ধারা দিয়ে পড়া শুরু করবো যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, তাই কিনা? ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছে ধারা 6-তে। কত ধারাতে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলা হয়েছে? ধারা 6-তে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা ধারা 6 দিয়ে আমাদের পড়া শুরু করব। আচ্ছা, ফৌজদারি আদালত প্রথমত কয় ভাগে ভাগ করা যায়? ফৌজদারি আদালতকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট কোর্ট এবং আর একটা হচ্ছে সেশন কোর্ট। তাহলে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত, এই 2টা ভাগে আমরা ফৌজদারি আদালতকে কি করতে পারবো? এই 2টা ভাগে আমরা ফৌজদারি আদালতকে ভাগ করতে পারবো, তাই কিনা? আচ্ছা, তাহলে আমরা প্রথমে দায়রা আদালতে কোন কোন বিচারক বসে সেগুলো আমরা একটু জানে নিই। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক বসে: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ, তাই না? খুব সংক্ষেপে আমরা জেনে গেলাম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ। আচ্ছা, ম্যাজিস্ট্রেট প্রধানত কয় প্রকার? 2 প্রকার। ভেরি গুড।
ম্যাজিস্ট্রেট প্রধানত কয় প্রকার? ম্যাজিস্ট্রেট হচ্ছে প্রধানত দুই প্রকার। ম্যাজিস্ট্রেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। আচ্ছা, এই যে দুই প্রকারের ম্যাজিস্ট্রেট আছে, কারা কারা আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আর কে ম্যাজিস্ট্রেট আছে, বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, তাই কিনা? আচ্ছা, বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? চার প্রকার। দেয়ার শ্যাল বি 4 ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাই কিনা? আচ্ছা, আমরা এই বিচারিক ম্যাজিস্ট্রেটগুলো একটু গুনে ফেলি। আচ্ছা, আমরা প্রথমে উপর থেকে যাব। সিএমএম অবলিক সিজেএম। সিএমএম এর ফুল মিনিং কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সিজেএম এর ফুল মিনিং কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাই কিনা? আচ্ছা, মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কে বসবে? সিএমএম বসবে। আদার দ্যান মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কে বসবে? সিজেএম বসবে, তাই কিনা? তাহলে সিএমএম সিজেএম। এরপরে আছে ফার্স্ট ক্লাস অবলিক কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বর্তমানে কি বলা হয়? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বর্তমানে কি বলা হয়? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভেরি গুড। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বর্তমানে বলা হয় হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অবলিক আমরা কারে পাচ্ছি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমরা জানি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে সিজেএম এর অধস্তন আদালত, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে সিএমএম এর অধস্তন আদালত, তাই কিনা? আচ্ছা, এরপরে আছে কি? সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। আর এই সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটদেরকে এখন নাম দেওয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কি নাম দেওয়া হয়েছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাম দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ তো আমরা পেয়ে গেছি, তাই কিনা? আচ্ছা, এখন আমরা একটু জেনে নিব যে আমাদের এই ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে কত কত ধারাতে আলোচনা করা হয়েছে। 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে, লিখে রাখেন। 10 ধারাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে, 11 ধারাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে, আর 12 ধারাতে হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই যে 10, 11, 12, এই 10, 11, 12 এই যে তিনটা ধারার কথা আমি বললাম, 10, 11, 12 এই যে তিনটা ধারার কথা বললাম, এই তিনটা ধারার থেকে কিন্তু হেডিং থেকে প্রশ্ন আসতে পারে। হেডিং থেকে, ঠিক আছে? নর্মালি কিন্তু সব ধারার থেকে কিন্তু হেডিং থেকে প্রশ্ন আসে না, কিন্তু এই তিনটা ধারার থেকে হেডিং থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যে 10 ধারাতে আমরা দেখলাম হচ্ছে কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, 11 ধারাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং 12 ধারাতে স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারবে? মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারবে? তাহলে মেট্রোপলিটন এলাকায় আমরা দেখলাম কি? যে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কি করতে পারবে? সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুলিশ কমিশনারের ক্ষমতা দিতে পারবে মেট্রোপলিটন এলাকায়। আচ্ছা, পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারবে। একটু উল্টো হয়ে গেছে আর কি। তাহলে মেট্রোপলিটন এলাকায় আমরা যেটা দেখলাম, যে মেট্রোপলিটন এলাকায় আমরা দেখলাম যে পুলিশ কমিশনারকে সরকার কি করতে পারবে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারবে। ক্লিয়ার? 10 এবং 12 ধারায় নিয়োগকৃত সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ হবে? সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ হবে? জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হবে। বুঝতে পারছি কিনা? আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার সম্পর্কে কত তফসিলে বলা আছে বলেন তো? আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি বিচারিক ক্ষমতা আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে সকল ক্ষমতা আছে সেটা কত তফসিলে বর্ণনা করা আছে? 3য় তফসিলে বর্ণনা করা আছে। কত তফসিলে বর্ণনা করা আছে? তৃতীয় তফসিলে বর্ণনা করা আছে। বুঝতে পারছি কিনা বিষয়টা? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে যে দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। ঠিক আছে? ফৌজদারি আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা দেখবো আর কি। ধারা 31, কত ধারা পড়বো আমরা? আমরা পড়বো ধারা 31, এবং সেখানে আমরা দেখব ফৌজদারি আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। ফৌজদারি আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা দেখবো আমরা কত ধারাতে দেখব? ধারা 31-এ দেখবো। ঠিক আছে? আচ্ছা, ধারা 31-এ কি বলছে? হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারবে। হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত কি করতে পারবে? হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারবে, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দায়রা জজকে কনফার্মেশন নেওয়া লাগবে। কার কাছ থেকে কনফার্মেশন নেওয়া লাগবে? হাইকোর্টের কাছ থেকে কনফার্মেশন নেওয়া লাগবে, তাই কিনা? আচ্ছা, এই কনফার্মেশনের জন্য কত ধারা অনুসারে ডেথ রেফারেন্স পাঠাতে হবে? কত? 374 ধারা অনুসারে, তাই কিনা? 374 ধারা অনুসারে আমাদেরকে কি করতে হবে? ডেথ রেফারেন্স পাঠাতে হবে আর কি, তাই তো? তাহলে দায়রা জজ মৃত্যুদণ্ড যদি দেয় তাহলে সেটার জন্য আবার ডেথ রেফারেন্স পাঠানো লাগে। ডেথ রেফারেন্স পাঠানো লাগে কত ধারা অনুসারে?
374 ধারা অনুসারে কি করা লাগবে, ডেথ রেফারেন্সটা পাঠানো লাগবে, তাই তো? কার কাছে পাঠানো লাগবে? হাইকোর্ট ডিভিশনের কাছে পাঠানো লাগবে কনফার্মেশনের জন্য, তাই তো? আচ্ছা, যারা এই মুহূর্তে ক্লাসটা করতেছেন সবাইকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে দেন, আপনাদের আইডি থেকে বিভিন্ন গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, 374-এর অধীনে হাইকোর্ট বিভাগে যখন ডেথ রেফারেন্স পাঠানো হয় তখন হাইকোর্ট বিভাগ কি করবে? 375-এর অধীনে হাইকোর্ট বিভাগ অনুসন্ধান করতে পারবে এবং এই অনুসন্ধান করার পরে 376 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আমি আপনাদেরকে একটু বলবো যে হাইকোর্ট বিভাগের কাছে যখন ডেথ রেফারেন্সটা পাঠানো হয় হাইকোর্ট ডিভিশন তখন 375 ধারা অনুসারে অনুসন্ধান করে এবং এই অনুসন্ধান করার পরে হাইকোর্ট ডিভিশন কি করতে পারবে? নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং সেই পদক্ষেপগুলো আমি একটু বলতেছি। মৃত্যুদণ্ডাদেশের আদেশ অনুমোদন করতে পারবে বা অন্য কোনো শাস্তি দিতে পারবে, যে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ডাদেশের আদেশটাকে অনুমোদন করতে পারবে অথবা অন্য কোনো কি করতে পারবে? অন্য কোনো শাস্তি দিতে পারবে, তাই তো? মৃত্যুদণ্ডাদেশের আদেশ বাতিল করতে পারবে এবং দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারত সেই দণ্ড দিতে পারবে। সরাসরি হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশের আদেশটাকে বাতিল করে দিতে পারবে এবং দায়রা আদালত যে দণ্ড দিতে পারত হাইকোর্ট ডিভিশনও কি করবে? সেই দণ্ড প্রদান করবে। আচ্ছা, একই অভিযোগে বা সংশোধিত অভিযোগে নতুন বিচারের নির্দেশ দিতে পারে। একই অভিযোগে অথবা সংশোধিত অভিযোগে নতুন বিচারের কি করতে পারবে? নির্দেশ দিতে পারবে। আসামিকে আবার খালাসও দিতে পারবে। আসামিকে কি করতে পারবে? খালাসও দিতে পারবে। 376 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ যদি মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে, কোনো কারণে যদি হাইকোর্ট বিভাগ দায়রা জজ যে মৃত্যুদণ্ডটা প্রদান করছে সেই মৃত্যুদণ্ডের আদেশটাকে যদি হাইকোর্ট বিভাগ কি করে? সেই মৃত্যুদণ্ডাদেশের আদেশটা যদি হাইকোর্ট বিভাগ বহাল রাখে, তাহলে বহাল যদি রাখে তাহলে সেটার একটা কি করতে হবে? সেটার একটা কপি পাঠাতে হবে না? 369 ধারা অনুসারে কোনো প্রকার বিলম্ব ছাড়া উক্ত আদেশের কপি দায়রা জজের নিকট প্রেরণ করতে হবে। তাহলে যদি দায়রা জজ যদি হাইকোর্ট ডিভিশন যদি দায়রা জজ যে মৃত্যুদণ্ডটা দিছে সেই মৃত্যুদণ্ডের আদেশটাকে যদি বহাল রাখে তাহলে সেই আদেশের কপি 379 ধারা অনুসারে কার নিকট পাঠাবে? দায়রা জজের নিকট পাঠাবে। আচ্ছা, দায়রা জজের নিকট যখন কপি প্রেরণ করা হবে তখন দায়রা জজ 381 ধারা অনুসারে উক্ত ওয়ারেন্ট ইস্যু করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিবে। তখন দায়রা জজ কি করবে? 381 ধারা অনুসারে ওই ওয়ারেন্টটাকে কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবে। তাহলে আমরা একটু সিরিয়াল বাই আসি, জাস্ট 1 মিনিটে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যে সিরিয়াল বাই আমরা 1 মিনিটে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে নিয়ে নিই। 1 নম্বর প্রথমে আমরা দেখলাম যে 31 ধারা। 31 ধারাতে আমরা কি দেখলাম? যে ফৌজদারি আদালতের পাওয়ার, ফৌজদারি আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা, তাই কিনা? তা আমরা দেখলাম হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারবে। আমরা দেখলাম যে দায়রা জজ সে কি করতে পারবে? সেও আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারবে, বাট মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তাকে হাইকোর্টের কাছ থেকে কনফার্মেশন নিতে হবে, তাই কিনা? আচ্ছা, যুগ্ম দায়রা জজের কথাটা ভুলে গেছিলাম। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে? 10 বছর। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারবে? 10 বছরের কারাদণ্ড দিতে পারবে। ক্লিয়ার? তাহলে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দিতে পারবে। এখন হাইকোর্ট ডিভিশন যদি দায়রা জজ যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, তাই কিনা? দায়রা জজ যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, এই মৃত্যুদণ্ড দিলে তখন কি হবে? মৃত্যুদণ্ডের জন্য মৃত্যুদণ্ডটাকে কনফার্মেশন পাওয়ার জন্য 374 ধারায় ডেথ রেফারেন্স পাঠাবো হাইকোর্টের কাছে। হাইকোর্টের কাছে ডেথ রেফারেন্স পাঠালে হাইকোর্ট 375 ধারা অনুসারে অনুসন্ধান করবে। 376 ধারা অনুসারে হাইকোর্ট ডিভিশন রায় চেঞ্জ করতে পারে, আবার ওই আদেশটাকেও কি করতে পারে? বহাল রাখতে পারবে, তাই কিনা? এখন 376 ধারা অনুসারে যদি হাইকোর্ট আদেশটাকে বহাল রাখে তাহলে 379 ধারা অনুযায়ী ওই আদেশের কপি অবিলম্বে কার নিকট পাঠাতে হবে? দায়রা জজের নিকট পাঠাতে হবে। দায়রা জজ 381 ধারা অনুসারে কি করবে? ওয়ারেন্ট ইস্যু করবে মৃত্যুদণ্ডটাকে কার্যকর করার জন্য। এবং 382 ধারাতে বলা হয়েছে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে হাইকোর্ট বিভাগ তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে বা সেই মৃত্যুদণ্ডটাকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। তাহলে মৃত্যুদণ্ড যদি কোনো মহিলাকে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেই মহিলা যদি প্রেগনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কি করতে পারবে? সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন কি করতে পারবে? সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ডটাকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করতে পারবে অথবা কি করতে পারবে? সেই মৃত্যুদণ্ডটাকে স্থগিত রাখতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা বিষয়টা? ক্লিয়ার?
আচ্ছা, দায়রা জজের তাহলে দণ্ড প্রদানের ক্ষমতা তো আমরা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, এখন আমরা চলে যাব ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা দেখব, ম্যাজিস্ট্রেটের পাওয়ার কত। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের যে দণ্ড প্রদানের ক্ষমতা সেটা 32 ধারাতে বলা হয়েছে। 32 ধারাতে বলা হয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর 10,000 টাকা। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কত? 5 বছর 10,000 টাকা। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর 5,000 টাকা। আচ্ছা, অর বোথ আছে না? অর বোথ আছে না? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি 5 বছর অথবা 10,000 টাকা অথবা বোথ। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর অথবা 5,000 টাকা অথবা বোথ। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর অথবা 2,000 টাকা অথবা কি বোথ। বুঝতে পারছি কিনা বিষয়টা, তাই কিনা? আচ্ছা, একই সাথে যদি ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দেয় এবং অর্থদণ্ড দেয়, বোঝার চেষ্টা করব। একই সাথে যদি ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দেয় এবং কি অর্থদণ্ড দেয়, ম্যাজিস্ট্রেট একই সাথে কি করছে? ম্যাজিস্ট্রেট একই সাথে কারাদণ্ডও দিছে এবং ম্যাজিস্ট্রেট একই সাথে কি করছে? অর্থদণ্ডও দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই যে একই সাথে ম্যাজিস্ট্রেট যদি কারাদণ্ড দেয় এবং একই সাথে ম্যাজিস্ট্রেট যদি অর্থদণ্ড দেয়, তাহলে কারাদণ্ডটা কি ভোগ করা লাগবে না? এখন আসামি যদি গরিব হয় তাহলে কি সে কি ওই কারাদণ্ড মানে অর্থদণ্ড কি দিতে পারবে? তা এখন কোনো কারণে যদি আসামি গরিব হয় এবং সে যদি অর্থদণ্ডটা না দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওই আসামিকে অতিরিক্ত একটা কারাদণ্ড ভোগ করতে হবে। 33 ধারাতে সেই কথা বলে দিছে। অতিরিক্ত কারাদণ্ড কত ভাগের কত ভাগ হবে? 4 ভাগের 1 ভাগ। কোন পানিশমেন্টের 4 ভাগের 1 ভাগ? ওই মূল অপরাধ, যে অপরাধটা সংঘটিত করেছে সেই অপরাধের জন্য ম্যাক্সিমাম যে পানিশমেন্টটা আছে, সেই ম্যাক্সিমাম পানিশমেন্টের 4 ভাগের 1 ভাগ দণ্ডে দণ্ডিত করতে পারবে। বুঝতে পারছে কিনা বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, কারাদণ্ড ভোগ করার পরে যদি অর্থদণ্ড না দেয়, সেই ক্ষেত্রে সিস্টেম আছে 6 বছরের মধ্যে অর্থদণ্ড পরিশোধ করতে হবে। পেনাল কোডে আমরা এটা দেখব। আর ওই অর্থদণ্ডটাকে আদায় করার সিস্টেম বলে দেওয়া আছে 386 ধারাতে। ফৌজদারি কার্যবিধির কত ধারা? ফৌজদারি কার্যবিধির 386 ধারাতে সেই সিস্টেম বলে দেওয়া আছে যে কিভাবে অর্থদণ্ডটাকে কি করতে হবে? আদায় করতে হবে। কিভাবে অর্থদণ্ডটাকে আদায় করতে হবে সেটার পদ্ধতি বলা আছে 386 ধারাতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 2টা ধারা পড়ব, খুবই ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে কনফিউশন থাকেই সবার মধ্যে। একটা হচ্ছে 29-এর সি এবং আর একটা হচ্ছে 33-এর এ। ঠিক আছে, 29-এর গ আর 33-এর ক। এই 29-এর গ এবং এই 33-এর কতে কি বলা হয়েছে? এই 29-এর গ এবং এই 33-এর কতে বলা হয়েছে যখন কোনো ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হবে, তখন তারা কতটুকু অপরাধের বিচার করতে পারবে, কতটুকু অপরাধের দণ্ড দিতে পারবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, আমি আপনাদেরকে ইতিপূর্বে বলছি যে একটা মামলা আমলে নেওয়া, বিচার করা আর হচ্ছে দণ্ড দেওয়া এক জিনিস। মামলা আমলে নেওয়া, বিচার করা আর দণ্ড দেওয়া, এই 3টা জিনিস কি এক কিনা? এক না। কিন্তু অনেক সময় দেখবেন যে একজন ম্যাজিস্ট্রেট একটা মামলা আমলে নিচ্ছে, বাট বিচারের জন্য ওই মামলাটাকে বদলি করে দেওয়া হচ্ছে। আবার অনেক সময় দেখবেন যে একটা ম্যাজিস্ট্রেট একটা মামলার বিচার করতে পারতেছে, বাট দণ্ড দেওয়ার জন্য সে দণ্ড দেওয়ার মতো ক্ষমতাপ্রাপ্ত না, সেই ক্ষেত্রে তাকে ফরওয়ার্ড করে দেওয়া লাগতেছে মামলাটা কোর্ট অফ সেশনের কাছে। ক্লিয়ার? তাহলে 29-এর সিতে আমরা কি দেখব? 29-এর সিতে আমরা দেখব যখন সিএমএম স্পেশালি এম্পাওয়ার্ড হবে, তখন তারা মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের বিচার করতে পারবে। আমি কি শব্দ ব্যবহার করছি এখানে? বিচার শব্দটা ব্যবহার করছি। মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের কি করতে পারবে? বিচার করতে পারবে। মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের কি করতে পারবে? বিচার করতে পারবে। ক্লিয়ার? সিএমএম এবং সিজেএম যখন স্পেশালি এম্পাওয়ার্ড হবে আন্ডার সেকশন 29-এর সি, তখন এই সিএমএম এবং সিজেএম মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের কি করতে পারবে? মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের কি করতে পারবে? বিচার করতে পারবে। বুঝতে পারছি কিনা? মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের কি করতে পারবে? বিচার করতে পারবে। বিচার, দণ্ড দেওয়ার কথা কিন্তু এখানে বলিনি, বিচারের কথা বলা হয়েছে। বিচার করতে পারবে। এমএম এবং ফার্স্ট ক্লাস যখন কি হবে? এমএম এবং ফার্স্ট ক্লাস যখন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হবে, তখন তারা 10 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে। কি করতে পারবে? বিচার করতে পারবে। 10 বছর কিন্তু দণ্ড দেওয়ার কথা বলা হয়নি।
কথা কি বুঝতে পারছেন কিনা? না বুঝে পড়লে কিন্তু আপনি মনে করবেন যে 10 বছরের মনে হয় কারাদণ্ড দিতে পারে, আসলে কিন্তু সেটা বলিনি। এখানে বলছে কি, যখন এমএম এবং ফার্স্ট ক্লাস স্পেশালি এম্পাওয়ার্ড হবে আন্ডার সেকশন 29 এর সি, তখন সে কি করতে পারবে? 10 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে। ক্লিয়ার? এখন আসি, এই সিএমএম এবং এই সিজেএম এবং এই এমএম এবং এই ফার্স্ট ক্লাস যখন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হবে, তখন তারা দণ্ড দিতে চাইলে তারা কত বছর দণ্ড দিতে পারবে সেটা আমরা দেবো। কত বছর? 7 বছর। ভেরি গুড, আপনারা তো ভালোই পারেন। 7 বছরের কি করতে পারবে? দণ্ড দিতে পারবে, তাই কি না? আন্ডার সেকশন 33 এ, আন্ডার সেকশন 33 এ কি করতে পারবে? 7 বছরের কি করতে পারবে? কি করতে পারবে? 7 বছরের কারাদণ্ড দিতে পারবে, তাই কি না? আচ্ছা, 7 বছরের কারাদণ্ড দিলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 7 বছরের কারাদণ্ড দেয়, আপিল করব কোন আদালতে? দায়রা। কোন দায়রা? দায়রা জজ। দায়রা আদালত বললে তো নানান ধরনের কনফিউশন তৈরি হবে। দায়রা আদালত যখন বলবেন, দায়রা জজ আসে, অতিরিক্ত দায়রা জজ আসে, যুগ্ম দায়রা জজ আসে, নানান কাহিনীর সৃষ্টি হয়ে যায় তখন। ঠিক আছে? আচ্ছা, আমরা এই জিনিসটা বুঝলাম আর কি। ঠিক আছে, এখন 2টা অপরাধের কথা বলবো। সেই 2টা অপরাধ কেবলমাত্র সিএমএম এবং সিজেএমই বিচার করতে পারে। 2টা অপরাধের কথা বলবো, সেই 2টা অপরাধ কেবলমাত্র সিএমএম আর সিজেএমই বিচার করতে পারবে। একটা হচ্ছে কি 29 খ, ঠিক আছে, আর একটা হচ্ছে 561 ক, সরি ভুল বললাম, 561 ধারা। 29 খ আর হচ্ছে কি 561। 29 খ আর কি 561, এই 2টা ধারা আমি এখন বলবো। যখন কোনো ব্যক্তির বয়স 15 বছর অথবা তার থেকে কম এবং ওই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ করে, তার মানে ওই জুভেনাইলদের বিচার, এই জুভেনাইলদের বিচার কে করবে? সিএমএম এবং সিজেএমই কেবলমাত্র করতে হবে আর কি। ঠিক আছে, আমরা 205 ডাবল সিতে পড়ছি না, যে সকল মামলা এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য কোর্ট অফ সিএমএম অ্যান্ড সিজেএম, যে সকল মামলা এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য কোর্ট অফ সিএমএম অ্যান্ড সিজেএম, সেই সকল মামলা কি করতে হবে? সিএমএম এবং সিজেএমের কাছে পাঠাই দিতে হবে। এটা আমরা পড়ছি না? তা এইরকম একটা মামলা কি, এই যে 15 বছর বয়সের কম বা 15 বছর বয়স পর্যন্ত কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বলা হয়েছে, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধের বিচার করার ক্ষমতা একমাত্র আছে কার? কার আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং 561তেও বলে দিচ্ছে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে রেপ করে, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? একমাত্র বিচার করার ক্ষমতা আছে সিএমএম এবং কার? সিজেএম এর। সিএমএম এর আছে আর সিজেএম এর আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পড়বো 35 ধারা পড়বো। 35 ধারা পড়বো। যখন কোনো ব্যক্তিকে 2 বা ততোধিক অপরাধের জন্য একই বিচারে আদালত পৃথক পৃথক শাস্তি প্রদান করে এবং উক্ত শাস্তি যদি কারাবাস হয়, তাহলে আদালত নির্দেশ দিলে উক্ত কারাবাস একত্রে চলতে পারে। আমরা চার্জের সময় পড়ছি না যে যখন কোনো ব্যক্তিকে 2 বা ততোধিক অপরাধের জন্য একই বিচারে আদালত কি করছে? পৃথক পৃথক শাস্তি প্রদান করছে। 2 বা ততোধিক অপরাধের জন্য একই বিচারে আদালত কি করছে? পৃথক পৃথক শাস্তি প্রদান করছে এবং উক্ত শাস্তি যদি কারাবাস হয়, তাহলে আদালত নির্দেশ দিলে উক্ত কারাবাস কি হবে? আদালত যদি নির্দেশ দেয়, তাহলে উক্ত কারাবাস কি হবে? একত্রে চলতে পারবে আর কি। বুঝতে পারছি কিনা? আর কিন্তু আদালত যদি এমন কোনো নির্দেশ না দেয়, তাহলে একটা কারাবাস শেষ হবে, তারপরে আর একটা কারাবাস কি হবে? শুরু হবে আর কি। একটা কারাবাস শেষ হবে এবং আর একটা কারাবাস তখন কি হবে? শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 35 ক পড়বো আমরা। 35 ক, সেখানে ডিডাকশন অফ সেন্টেন্সের কথা বলা আছে। কিসের কথা বলা আছে? কিসের কথা বলা আছে? ডিডাকশন অফ সেন্টেন্স। এই ডিডাকশন অফ সেন্টেন্স কি যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ডিডাকশন অফ সেন্টেন্স কি যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, অনলি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কথা কি বুঝতে পারছেন কিনা? বাট যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর এখন তো আরো বেশি অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ড বলতে এখন কত বছরের কারাদণ্ডটাকে বোঝানো হয়েছে? ম্যাডাম, আপনি তো লেটেস্ট জাজমেন্ট জানেন না। লেটেস্ট জাজমেন্ট যেটা
আতাউর রহমান খান মৃধা ভার্সেস স্টেট, এই আতাউর রহমান খান মৃধা ভার্সেস স্টেট এই মামলাতে আপিল বিভাগ রায় দিছিল যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝানো হবে আমৃত্যু কারাদণ্ড। পরবর্তীতে এই মামলা রিভিউ করা হয়। আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবিধানের 105 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অ্যাপিলেট ডিভিশন তার নিজের রায়টাকে কি করতে পারবে, রিভিউ করতে পারবে। এবং এই রিভিউ মামলাতে কিছুটা চেঞ্জ করা হয়েছে। রিভিউ মামলাতে বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছরের কারাদণ্ডকে বোঝানো হবে, 30 বছরের সশ্রম কারাদণ্ডটাকে বোঝানো হবে যাবজ্জীবন কারাদণ্ড বলতে। আর আপনি যেটা বলতেছেন সেটাও সঠিক, ভগ্নাংশের ক্ষেত্রে 30 বছর, ভগ্নাংশের ক্ষেত্রে 30 বছর এটাও সত্য। আবার যাবজ্জীবন কারাদণ্ড বলতে এখন 30 বছর বোঝানো হবে, এটা লেটেস্ট চেঞ্জ হয়েছে, এই তো কিছুদিন আগে চেঞ্জ হয়েছে আর কি। আগে ছিল কি, আগে ছিল হচ্ছে আমৃত্যু কারাদণ্ড। দেখেন এখন এই জাজমেন্টে বিভিন্নভাবে জাজমেন্টটা দিছে, আমরা যখন পেনাল কোডটা পড়বো তখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তারপরও সংক্ষেপে একটু বলে রাখি, এখানে কয়েকটা বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের মিনিং বলছে প্রথমে, যে যাবজ্জীবন কারাদণ্ডের মিনিং কি। যাবজ্জীবন কারাদণ্ডের মিনিং হচ্ছে দণ্ডিত ব্যক্তির জীবনের অবশিষ্ট সময়। আর যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছরের কারাদণ্ডকে বুঝবো আমরা, 30 বছরের কারাদণ্ডকে বুঝবো। আবার বলছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে ওখানে যদি লিখে দেয় যে আমৃত্যু কারাদণ্ড, তাহলে আমৃত্যু কারাদণ্ড অ্যাপ্লিকেবল হবে। বোঝাতে পারছি কিনা বিষয়টা? ক্লিয়ার? বুঝতে পারছি তো বিষয়টা আমরা? ডিডাকশনের ক্ষেত্রে তো আমার ইয়ে লাগে, সংখ্যা লাগে। আচ্ছা, তাহলে যে জিনিসটা আমরা দেখলাম, সেই জিনিসটা কি, যে জিনিসটা আমরা দেখলাম সেই জিনিসটা হচ্ছে যে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে ডিডাকশন অফ সেন্টেন্স 35-এর ক। এই 35-এর কতে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে কি, এই 35-এর কতে আমরা দেখতেছি যে এই ডিডাক্ট করার ক্ষেত্রে, তার মানে কি শাস্তি কাটাকাটি করার ক্ষেত্রে এটা শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বাকি সকল শাস্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে মূলত বিষয়টা কি, আমি যদি রায় দেওয়ার আগেই আমি 5 বছরের জেল খেটে ফেলছি, পরবর্তীতে আমার 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো, তাহলে 5 বছর মাইনাস যাবে না? আচ্ছা, দেখা গেল যে আমার জেল হয়েছে 3 বছরের আর আমি 3.5 বছর জেল খাটছি, তখন কি হবে? আমাকে সাথে সাথে খালাস দিতে হবে। এবং আমার যদি কোনো ধরনের জরিমানা থেকে থাকে, তাহলে কি করতে হবে? তাহলে সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে মাফ করে দিবে আর কি। বুঝতে পারছি কিনা? জরিমানা থেকে থাকলে তখন কি হবে? তখন হচ্ছে যে মাফ করে দেওয়া হবে আর কি। ক্লিয়ার? হ্যাঁ, বেশি জেল খেটে ফেললে জরিমানা মওকুফ, এবং সাথে সাথে আমাকে কি করবে? খালাস করে দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে 54 ধারা। 54 ধারা আমরা জানি যে 9টা গ্রাউন্ডে পুলিশ উইদাউট ওয়ারেন্টে একজন আসামিকে গ্রেপ্তার করতে পারবে। পুলিশকে আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন পুলিশ সব থেকে বেশি পাওয়ারফুল। বুঝতে পারছি কিনা? পুলিশ যখন ইচ্ছা তখন কাউকে গ্রেপ্তার করতে পারে। এবং 54 ধারাতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে 9টা গ্রাউন্ডে পুলিশ কি করতে পারবে? উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে। এই 9টা গ্রাউন্ড আসলে মুখস্থ করার দরকার নাই, এগুলো রিটেনের ক্ষেত্রে মুখস্থ করতে পারেন। তারপরও আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি 2-1টা। যুক্তিসঙ্গত কারণে বা সন্দেহে কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত কারণ ছাড়া যার কাছে ঘর ভাঙার কোনো সরঞ্জাম আছে, যার নিকট চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয়। এইভাবে গুনতে 9টা গ্রাউন্ড আছে, একবার 2বার রিডিং করলে এটা মনে রাখতে পারবেন। এই 9টা গ্রাউন্ডে পুলিশ কি করতে পারবে? উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট তথ্য দিব এখন, আমাদের আইন রিভিউ বই থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিব। সেটা হচ্ছে যে 54 ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দেওয়ার কি সুযোগ আছে? 54 ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ যতক্ষণ না পর্যন্ত একজন আসামির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নিয়ে আসা হবে, সুস্পষ্ট অভিযোগের বিবরণ যতক্ষণ না পর্যন্ত একজন আসামির বিরুদ্ধে নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত সেই আসামিকে কি করা যাচ্ছে না? জামিনের কোনো বিধান সেখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। বুঝতে পারছি কিনা? কিন্তু পুলিশ যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে 15 দিনের মধ্যে যদি সুস্পষ্ট রিজন যদি লিপিবদ্ধ না করতে পারে, পুলিশ যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে 15 দিনের মধ্যে যদি কোনো সুস্পষ্ট রিজন যদি সুস্পষ্ট কারণ যদি দাঁড় করাতে না পারে, তাহলে আসামিকে রিলিজ দেওয়া লাগবে, আসামিকে জামিনে মুক্তি দেওয়া লাগবে। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার?
জামিনে মুক্তি দিবে। জামিন দিয়ে তো তারা কি ধরে রাখবে নাকি? জামিন দিয়ে তো তারা মুক্তি দিবে আর কি। আচ্ছা, জামিন দিয়ে তাকে কি করা হবে? জামিন দিয়ে তাকে মুক্তি দেওয়া হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আমরা পড়বো কি 57 ধারা। রাস্তায় কোনোদিন ঘুরছেন রাতের বেলায় 12টা 1টার দিকে? তো এই 12টা 1টার দিকে রাস্তার বেলায় রাস্তায় অনেকে ঘুরে বেড়ায় না? গরমকালে যাদের বেশি গরম লাগে তারা রাতের বেলায় 12টা 1টার দিকে কি করে? রাস্তার মধ্যে ঘুরে ঘেরে বেড়ায়, তাই তো? তাই এই যে রাস্তায় আপনি মনে করেন যে 12টা 1টার দিকে রাস্তায় ঘুরে ঘেরে বেড়াচ্ছেন, পুলিশ এসে আপনারা জিজ্ঞেস করলো, ভাই আপনি এত রাতে রাস্তায় ঘুরতেছেন কেন? আপনি পুলিশকে বললেন, ওই মেয়ে আপনারা কেন খবর আমি রাস্তায় ঘুরতেছি। পুলিশ কি তখন আপনারা আদর করবে? পুলিশ তখন আপনাকে ধরে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? তার মানে র্যান্ডমলি ভবঘুরের মতো যদি কাউকে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখে পুলিশ, এবং পুলিশ যদি তখন তার নাম ঠিকানা জিজ্ঞেস করে এবং প্রপার এক্সপ্লেনেশন চায়, এবং সেই ব্যক্তি যদি পুলিশকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দিতে পারে, পুলিশ তখন তাকে উইদাউট ওয়ারেন্টে কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে। 57 ধারার বিষয় হচ্ছে এটা। আর 59 ধারা, একজন ব্যক্তি, একজন প্রাইভেট পারসন আর একজন প্রাইভেট পারসনকে কখন অ্যারেস্ট করতে পারবে সেটা হচ্ছে 59 ধারা। একজন প্রাইভেট পারসন কখন আর একজন প্রাইভেট পারসনকে অ্যারেস্ট করতে পারবে? কখন পারবে বলেন? কখন পারবে? একজন প্রাইভেট পারসন আর একজন প্রাইভেট পারসনকে অ্যারেস্ট করতে পারবে কখন? জামিনে অযোগ্য অপরাধের ক্ষেত্রে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, আর হচ্ছে প্রোক্লেইমড অফেন্ডার যদি হয়, ঘোষিত অপরাধী যদি হয়, তাই কি না? আচ্ছা, প্রাইভেট পারসন অ্যারেস্ট করে কি তার নিজের বাসায় নিয়ে যাবে? তারে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যাবে। কি করবে? নিয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যাবে। পুলিশ তখন দেখবে যে এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, সত্যিকার অর্থে সে কোনো অপরাধ করছে কিনা, সত্যিকার অর্থে সে কি আমলযোগ্য অথবা জামিন অযোগ্য অথবা সে ঘোষিত অপরাধী কিনা, এটা পুলিশ দেখবে। এবং পুলিশ এটা দেখার পরে যদি দেখে যে আসলে সে এই ধরনের কোনো অপরাধ করেনি, পুলিশ দেখার পরে যদি দেখে যে আসলে সে এই ধরনের কোনো অপরাধ করেনি, আচ্ছা এই ধরনের অপরাধ যদি সে না করে থাকে, তখন পুলিশ তাকে কি করবে? 57 ধারাতে বলবে যে আপনার নাম ঠিকানা বলেন। সেই ব্যক্তি যদি তখন আবার ঘাউড়ামি করে, তখন পুলিশ তাকে আবার 57 ধারাতে অ্যারেস্ট করতে পারবে। বুঝতে পারছে কিনা? যদি ঘাউড়ামি করে তাহলে 57 ধারাতে আবার কি করতে পারবে? ঘাউড়ামি করলে 57 ধারাতে অ্যারেস্ট করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, 61 ধারাতে পড়বো আমরা, 60 ধারা পড়বো, 61 ধারা পড়বো, 64 ধারা পড়বো। 3টা ধারাই গুরুত্বপূর্ণ। 60 ধারাতে বলা হয়েছে যে আসামিকে গ্রেপ্তার করার পরে, 60 ধারাতে বলা হয়েছে আসামিকে গ্রেপ্তার করার পরে অবিলম্বে, আসামিকে গ্রেপ্তার করার পরে অবিলম্বে তাকে কি করতে হবে? ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। এটা হচ্ছে 60 ধারাতে বলা আছে, ঠিক আছে। আর 61 ধারাতে বলা আছে 24 ঘন্টার মধ্যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। তাহলে 60 ধারাতে বলা আছে একটা, 61 ধারাতে বলা আছে আর একটা। বুঝতে পারছি কিনা? তাহলে 60 ধারাতে বলা আছে অবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে, 61 ধারাতে বলা আছে তাকে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, এই 60 ধারা গেল, 61 ধারা গেল, ঠিক আছে। তারপর আমরা কোনটা দেখবো? তারপর আমরা দেখবো হচ্ছে 64 ধারা। 64 ধারাতে বলা আছে যখন কোনো ব্যক্তি কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার স্থানীয় সীমারেখার মধ্যে কোনো অপরাধ সংগঠন করে, তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্থানীয় সীমারেখার মধ্যে কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করছে, তখন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে। সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাব আমরা সমনে। সমনের সব পড়বো না আমরা বাইসে বাইসে পড়বো আর কি। সমনের সব পড়বো না আমরা। দেখেন 68 ধারার থেকে পড়া শুরু করব। 68 ধারাতে বলা আছে আদালত কর্তৃক জারি করা প্রত্যেক সমনে, আদালত কর্তৃক জারি করা প্রত্যেক সমনে কি থাকতে হবে? প্রত্যেক সমনে লিখিতভাবে ও 2 প্রস্তে দিতে হবে। আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত থাকা লাগবে, সিল মারা লাগবে। সহজ কথা, সমন সার্ভ করার যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউর মেনটেন করতে হবে, সেখানে আদালতের সিল মারতে হবে, প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকা লাগবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরে আমরা যাব 69 ধারাতে। 69 ধারাতে বলা হয়েছে যার বরাবর সমন জারি করা হয় সম্ভব হলে তার নিকট ব্যক্তিগতভাবে সমনের একটি কপি দিয়ে আসতে হবে। রেজাউল ভাইয়ের বরাবর আমি সমনটা জারি করতে চাচ্ছি, তাহলে সম্ভব হলে রেজাউল ভাইকে কি করব? রেজাউল ভাইকে সরাসরি সমনটা দিয়ে দিব। এটা আবার নিয়ে নেন না, এটা কিন্তু মানি ব্যাগ, ঠিক আছে। আচ্ছা, সরাসরি তাকে কি করব? সরাসরি তাকে সমন দিয়ে আসতে পারবো, তাই কিনা? এখন মনে করেন যে
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা তারা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে 70 ধারাতে এসে বলতেছে যে তার পরিবারের সাবালক পুরুষের নিকট, কার নিকট? সাবালক পুরুষের নিকট সমনটা দিতে হবে। দেখেন দেওয়ানি কার্যবিধিতে কিন্তু সাবালক পুরুষের কথা বলা হয়েছে নাকি অ্যাডাল্ট মেম্বারের কথা বলা হয়েছে? সাবালক ব্যক্তির কথা বলা হয়েছে, তাই কিনা? সেখানে কিন্তু পুরুষ শব্দটা উল্লেখ করা নাই, বাট ফৌজদারি মোকদ্দমার ক্ষেত্রে সাবালক পুরুষের কথা বলা হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ক্রিমিনাল মামলা মোকদ্দমার সমন, ঠিক আছে, মহিলা মানুষ এটা পাইলে ভয়ও পাইতে পারে, এই জন্য এই জায়গায় এই বিধানটা রাখা হয়েছে যে সাবালক পুরুষ, এটা দিয়ে মনে রাখবেন আর কি, যে সাবালক পুরুষের নিকট, ঠিক আছে। সমন দেখে আবার আগের আমলে এরকম হইতো যে মহিলারা সমন দেখে অজ্ঞান হয়ে যেত। এখন আপনারা অনেক, কি বলবো, চালু বলাও ভুল, ঠিক আছে, আপনারা এখন অনেক বোঝেন, ঠিক আছে, অনেক স্মার্ট। আর বাংলাদেশে এখন তো যাই হোক, এই কথা বলে আমি আর ক্লাসের সময় নষ্ট না করাই বেটার হবে। আমরা পড়ার দিকে ফিরে যাই, ঠিক আছে। পরে দেখা যাবে যে কে কোন সময় সংক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে রিট ফাইল করে বসছে, আর এক বিপদ। আচ্ছা আচ্ছা, যাই হোক আর কি। তারপরে সমন চলে গেল, এবার আসেন গ্রেপ্তারি পরোয়ানা। সমনে যদি কাজ না হয় তখন দেবে কি? গ্রেপ্তারি পরোয়ানা দিবে, তাই কিনা? সমনে কাজ না হলে গ্রেপ্তারি পরোয়ানা। 75 ধারাতে বলে দিছে যে গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হতে হবে এবং আদালত কর্তৃক জারিকৃত হতে হবে। ওই একই কথা, প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানাতে প্রিজাইডিং অফিসারের সিল থাকবে, তারপরে আদালতের সিল থাকবে, স্বাক্ষর থাকবে, হাবিজাবি, এই সমস্ত আহামরি বোঝার জিনিস নাই। 76 ধারাটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখার চেষ্টা করেন। 76 ধারাটা ইম্পর্টেন্ট। সেখানে বলে দিছে আদালত যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, আদালত যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে তখন কি করতে হবে? আসছে কিনা দেখো। আদালত কোনো ব্যক্তির বরাবর যখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, আদালত চাইলে সেই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ডিরেকশন দিয়ে দিতে পারবে। কি দিয়ে দিতে পারবে? ডিরেকশন দিয়ে দিতে পারবে। ডিরেকশন নির্দেশনা দিতে পারবে যে ওই ব্যক্তি যদি নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট দিনে যদি আদালতে হাজির হতে চায়, তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সিকিউরিটি নিয়ে তাকে বাবা ছেড়ে দাও। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে কি করতে পারবে আদালত? কি করতে পারবে আদালত? কি করতে পারবে আদালত? সমনের মধ্যে ডিরেকশন দিয়ে দিতে পারবে। সমনের মধ্যে কি দিতে পারবে? সমনের মধ্যে আদালত ডিরেকশন দিয়ে দিতে পারবে। কি ডিরেকশন দিবে? আসামি যদি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট শর্তে আদালতে হাজির দিতে রাজি হয়, তাহলে তার কাছ থেকে সিকিউরিটি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হোক। বুঝতে পারছি কিনা? আচ্ছা, 76 ধারার পরে আমরা 82 ধারায় চলে যাব। সব ধারা আমরা পড়বো না, সব ধারা ইম্পর্টেন্ট না। গ্রেপ্তারি ওয়ারেন্ট বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। গ্রেপ্তারি ওয়ারেন্ট কি করা যাবে? গ্রেপ্তারি ওয়ারেন্ট বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। গ্রেপ্তারি ওয়ারেন্ট বাংলাদেশের কি করা যাবে? যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। বুঝতে পারছি কিনা? 82-তে বলছে এটা। 83, 84, 85, 86, 87, 88, 89 সবই ইম্পর্টেন্ট। 83 থেকে 89 অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা মিলায়ে পড়ে যাব একেবারে। 83 থেকে একদম 89 পর্যন্ত সিকোয়েন্স মিলিয়ে আমরা পড়বো, ঠিক আছে? 83 থেকে 89 পর্যন্ত আমরা সিকোয়েন্স মিলিয়ে পড়বো। আমরা 83-তে আসি। যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আসামি যদি সেই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে না থাকে, যেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আসামি যদি সেই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে না থাকে, আসামি যদি অন্য কোনো জেলায় চলে যায়, তাই কিনা? ঢাকা জজ কোর্ট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, আসামি সদরঘাটে লঞ্চে করে বরিশাল চলে গেছে। এখন এই গ্রেপ্তারি পরোয়ানাটা কিভাবে কার্যকর করা হবে, বুঝতে পারছি কিনা? সেটাই বলে দিছে 83-তে এবং 84-এ। 83-তে এক ধরনের সিস্টেম বলছে, 84-এ এসে আর এক ধরনের সিস্টেম বলছে। 83-তে বলছে সমনটা তখন ফরওয়ার্ড করে দিতে হবে। কার কাছে ফরওয়ার্ড করে দিব? ওই যে বরিশালের যে জজ কোর্ট, ওই বরিশালের কার কার কাছে ফরওয়ার্ড করে দিব সেটা আমি স্পষ্ট নাম ধরে বলে দিই। বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট, অথবা জেলা পুলিশ সুপারিনটেনডেন্টের নিকট, অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট। তাহলে আসামি যদি যে আদালত সমনটা ইস্যু করছে বা গ্রেপ্তারি পরোয়ানাটা ইস্যু করছে সেই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে নাই, সে পালিয়ে চলে গেছে, সে বরিশালে গিয়ে সে অবস্থান করিতেছে, এখন তখন কি করা লাগবে? তখন ওই এলাকার 3 শ্রেণীর ব্যক্তির কাছে কি করা যাবে? ওই এলাকার 3 শ্রেণীর ব্যক্তির কাছে তখন ওই গ্রেপ্তারি পরোয়ানাটা কি করা যাবে? ফরওয়ার্ড করা যাবে, ঠিক আছে? মোরা একটু দেখা লই যে কার কার কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা ফরওয়ার্ড করা যাইবে আনে।
আচ্ছা দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের নিকট এবং মেট্রোপলিটন এলাকা হইলে পুলিশ কমিশনারের নিকট। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির কাছে কি করা যাবে? গ্রেপ্তারি পরোয়ানাটা ফরওয়ার্ড করে দেওয়া যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন 84-এ আবার এসে বলতিছে যে এত কাপজাপ করার কোনো দরকার নাই, ঠিক আছে, সরাসরি আমরা কি করব, মোরা সরাসরি এখান থেকে পুলিশ পাঠাই দেব। ঠিক আছে, এখান থেকে যদি পুলিশ পাঠাই দিই, সেই পুলিশ বরিশালে যাইবে, বরিশালে যায় তারা কি করবে, গ্রেপ্তার করে নিয়ে আসবে, তাই কিনা? তো এই কাজটাও করা যাবে। 84-এ এসে আবার বলতিছে, 84-এ এসে বলতিছে যে আমরা গ্রেপ্তারি পরোয়ানাটাকে ফরওয়ার্ড করব না, আমরা এই এলাকার থেকে পুলিশ পাঠাবো। কথা কি বুঝতে পারছি কিনা? এবং এই এলাকার থেকে পুলিশ যাবে, পুলিশ ওই লঞ্চে করে চলে গেল সদরঘাটে, সদরঘাটের থেকে চলে গেল বরিশালে। আচ্ছা, সদরঘাট থেকে যে বরিশালে চলে গেল, বরিশালে যায় কি করবে, বরিশালের যে স্থানীয় যে থানা, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই দুইজনের যে কোনো একজনের কাছ থেকে কি করবে, পৃষ্ঠাঙ্কন নিবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পৃষ্ঠাঙ্কন নিয়ে আসামিকে কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। বুঝতে পারছেন কিনা? এবং সেই অঞ্চলে বরিশালের পুলিশ কি করবে, ঢাকার পুলিশকে সহায়তা করবে, অ্যাসিস্ট করবে, সহায়তা করবে। ক্লিয়ার? এখন দেখেন 85 এসে বলতেছে যে পুলিশ যখন গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পরে পুলিশ কি করবে? আচ্ছা, বরিশাল থেকে ঢাকার দূরত্ব কি 20 মাইল নাকি তার থেকে বেশি? 20 মাইলের থেকে বেশি না? যদি 20 মাইলের থেকে কম হইতো তাহলে তো ওয়ারেন্ট ইস্যুকারী আদালতের কাছে তাদের নিয়ে চলে আসতো। এখন এটা তো 20 মাইলের থেকে বেশি, তাই কি না? 20 মাইলের থেকে বেশি না? তাহলে আবারও ওই এলাকার কার কাছে তাকে সাবমিট করা লাগবে? ওই এলাকার ওই যে বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার এবং মহানগর পুলিশ সুপার, এদের কাছে আবারও তাকে কি করতে হবে, হস্তান্তর করতে হবে। তাহলে ম্যাটার ইজ কি 20 মাইল কিনা? 20 মাইল যদি হয়, 20 মাইল যদি হয়, বুঝতে পারছি কিনা? তা 20 মাইল হলে তখন কি হবে, কি হবে? হ্যাঁ, 20 মাইল হলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে তার কাছে ফেরত নিয়ে আসবো। আর 20 মাইলের বেশি হলে ওই এলাকার কার কাছে পাঠাবো? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার আর মহানগর পুলিশ সুপার। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওদের কাছে পাঠাই দেবো আর কি। এখন 86-এ এসে বলতেছে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে যে পুলিশ সুপার, আবার মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট যে আসামিকে আমরা কি করলাম, আসামিকে আমরা হস্তান্তর করলাম, তারা কি জামিন দিবার পারবে? কে কইছে জামিন দিবার পারবে না? 76 ধারাতে ডিরেকশনের কথা মনে আছে? 76 ধারাতে ডিরেকশনের কথা মনে আছে? 76 ধারাতে যদি ডিরেকশন দেয়া থাকে তাহলে জামিন দিতে পারবে না? বেইলেবল অফেন্স হলে জামিন দিতে পারবে না? জামিনযোগ্য অপরাধ হলে জামিন দিতে পারবে না? হ্যাঁ এ ভাই, পারবে না? সিকিউরিটি রেখে পারবে। তা কথা কন না কেন? বেইলেবল অফেন্স হলে তো অবশ্যই জামিন দিতে পারবে। বেইলেবল অফেন্স হলে কি জামিন দিতে পারবে না? বেইলেবল অফেন্স হলে জামিন দিতে পারবে, 76 ধারাতে ডিরেকশন থাকলে জামিন দিতে পারবে। এখন আসি নন বেইলেবল অফেন্স, পারবে তারা জামিন দিতে? দেখেন আমার অ্যাটিটিউড দেখে তো বুঝতে পারেন যে আমি কি জিজ্ঞেস করতেছি। নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে তারা জামিন দিতে পারবে? ওই মিয়া কিসের জন্য পারবে? নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে তারা জামিন দিতে পারবে না। নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে তারা কি করতে পারবে না? তারা জামিন দিতে পারবে না। বুঝতে পারছি কিনা? তাহলে দেখেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে পড়তেছি, তাই কিনা? 83-তে আমরা কি দেখছিলাম? 83-তে আমরা দেখছিলাম যে ওয়ারেন্টটা ফরওয়ার্ড করে দিল। 84-এ আমরা দেখলাম যে এখান থেকে পুলিশ পাঠালাম, যাও ওরে গ্রেপ্তার করে নিয়ে আসো। সে যায় কি করলো, গ্রেপ্তার করলো, করে ওই এলাকার আবার ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারের কাছে তাকে হস্তান্তর করলো। তো এরা আবার 86-এ এসে জামিন দিতে পারতেছে বেইলেবল হলে আর 76 ধারা ডিরেকশন থাকলে। নন বেইলেবল হলে এরা জামিন দিতে পারবে না। নন বেইলেবল হলে এরা জামিন দিতে পারবে। নন বেইলেবল হলে কে জামিন দিতে পারবে সেটা আমরা জানতে হবে, আমাদের জানতে হবে আর কি। CMM/CJM আর কোর্ট অফ সেশন আন্ডার সেকশন 497, কত? 497, 497 ধারা অনুসারে আন্ডার সেকশন 497 তখন CMM/CJM আর হচ্ছে কি কোর্ট অফ সেশন কি করতে পারবে? কোর্ট অফ সেশন কি করতে পারবে? জামিন দিতে পারবে। এ ভাই এত হাসতেছেন কেন? আমি কি যাত্রাপালা করতেছি ভাই? হ্যাঁ, আইন পড়াবার লাগতেছি, আপনারা হাসতে হাসতে আপনাদের অবস্থা কাইল হয়ে যাচ্ছে। যাত্রাপালা করেছি আমি, আমরা ধারা পড়তেছি, সেকশন পড়তেছি। আচ্ছা না, আমিও মজা করে বলতেছি।
আমিও মজা করে বলতেছি। আচ্ছা 87 দাঁড়াতে চলে আসবো, 87 দাঁড়াতে চলে আসবো, ঠিক আছে? না আপনারা আরো বেশি বেশি হাসেন, ঠিক আছে? যত হাসবেন তত তো বেশি ক্লাস নিতে আসলে মজা লাগবে আর কি। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা কি এখানে কি আমরা সবাই মানে করব নাকি? আচ্ছা তো যাই হোক আর কি, এখন পরের পয়েন্টে আসি, ঠিক আছে? আচ্ছা আমরা 87 দাঁড়াতে আসবো, হুলিয়া ক্রোক। আর 88-তে কি? অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট করে না 88-তে? অ্যাটাচমেন্ট, তাই কি না? এখন দেখেন এই যে এত ওয়ারেন্ট আদালত জারি করলো, এই ওয়ারেন্ট আদালত জারি করার পরে, ওয়ারেন্ট আদালত জারি করার পরে আসামিরে তার খুঁজে পায়নি। আসামি তো পালায় বেড়ায় খালি। আসামি কি করে? পলায়। পলানো বোঝেন তো, ছোটবেলায় পলাবলি খেলেননি? তা আসামি কি করতেছে? পুলিশের সাথে পলাবলি খেলতেছে, ঠিক আছে? যে আসামিরে আর খুঁজে পাচ্ছে না। তা এখন এই যে আসামিরে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওয়ারেন্ট তো আর এক্সিকিউট করা গেল না, আসামি ওয়ারেন্টটাকে অ্যাভয়েড করতেছে। তা আসামি যখন ওয়ারেন্টটাকে অ্যাভয়েড করতেছে, বোঝার চেষ্টা করব কিন্তু, আসামি যখন ওয়ারেন্টটাকে কি করতেছে, আসামি যখন ওয়ারেন্টটাকে যখন অ্যাভয়েড করতেছে, এই ওয়ারেন্টটাকে অ্যাভয়েড করার ক্ষেত্রে তখন আদালত কি করতে পারবে? আদালত হুলিয়া জারি করতে পারবে। কি জারি করতে পারবে? হুলিয়া জারি করতে পারবে আদালত। বুঝতে পারছি কিনা? দরজাটা একটু আপাতত মিশাই দেন। আদালত কি করতে পারবে তখন? আদালত তখন হুলিয়া জারি করতে পারবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা এই যে হুলিয়া জারি করলো আদালত, আসামিকে কতদিন সময় দিতে হবে? 30 দিন। কি সর্বোচ্চ 30 দিন নাকি সর্বনিম্ন 30 দিন? কমপক্ষে 30 দিন। এই যে মাথায় রাখতে হবে কিন্তু, প্যাচ লাগাবে কিন্তু এইসব জায়গায় কিন্তু। সর্বনিম্ন 30 দিন। 30 দিনের বেশি সময় দিতে পারবে আদালত? ধর্মিয়া কি বলেন আবার? বললাম যে সর্বনিম্ন 30 দিন দিবে, তাহলে 30 দিনের বেশি সময় কি দিতে পারবে না? তা 30 দিনের বেশি সময়ও তো দিতে পারবে। সর্বনিম্ন 30 দিনের কথা বলছি আমরা। তা আদালত চাইলে তো 100 দিনও দিতে পারে, তাহলে মিনিমাম 30 দিন দিবে আর কি। যাই হোক, আদালত যে সময় দিবে সেই সময়ের মধ্যে যদি সেই ব্যক্তি হাজির না হয়, তো 88 ধারাতে এসে আবার আদালত কি করবে? তার সম্পত্তি ক্রোক করে ফেলবে, তাই কি না? 88 ধারাতে এসে যে তার সম্পত্তিটাকে ক্রোক করে ফেললো, এই ক্রোক যে সম্পত্তি করা হলো, তো ওই সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের ইন্টারেস্ট থাকতে পারে না? তা তৃতীয় পক্ষের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে সেই তৃতীয় পক্ষ 6 মাসের মধ্যে কি জানাবে? অবজেকশন জানাবে না? সেই তৃতীয় পক্ষকে 6 মাসের মধ্যে অবজেকশন জানাতে হবে। এবং ওই অবজেকশন যদি আবার রিজেক্ট হয়ে যায়, তাহলে 1 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। কোন জায়গায় মোকদ্দমা দায়ের করবো? 1 বছরের মধ্যে দেওয়ানি আদালতে 1 বছরের মধ্যে কি করব? দেওয়ানি আদালতে 1 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করব। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা আদালত কি ওই প্রপার্টি বিক্রি করতে পারবে? কে কইতে পারবে না? আদালত সবই পারে, ঠিক আছে? পারবে না কেন? 6 মাস, মিনিমাম 6 মাস পরে ওই প্রপার্টি আদালত কি করতে পারবে? ওই প্রপার্টি আদালত চাইলে বিক্রি করে দিতে পারবে। এখন মনে করেন যে আদালত ওই প্রপার্টি বিক্রি করে দিল। এখন যে ব্যক্তি যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল, সে আসলে পালায়নি, সে আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, বাট সে উপযুক্ত কারণে আদালতে উপস্থিত হতে পারেনি। ধরে নেন যে 6 মাস সে হাসপাতালে ছিল, অথবা ধরে নেন সে বিদেশে ছিল, তখন কি সে তার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারবে? পারবে। কত ধারা অনুসারে পারবে? 89 ধারা অনুসারে পারবে। 89 ধারা অনুসারে কয় বছরের মধ্যে আবেদন করতে পারবে? 89 ধারা অনুসারে 2 বছরের মধ্যে আবেদন করতে পারবে। 89 ধারা অনুসারে কি করতে পারবে? বলি ফোন ধরছিল। 89 ধারা অনুসারে কি করতে পারবে? 2 বছরের মধ্যে আবেদন করতে পারবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা এই যে 2 বছরের মধ্যে আবেদন করলো, এই আবেদন যদি রিজেক্ট হয়ে যায়, আপিল করবে কত ধারা অনুসারে? কালকে পড়াইছিলাম 405 ধারা অনুসারে আপিল করবে। কত ধারা অনুসারে আপিল করবে? 405 ধারা অনুসারে আপিল করবে। ক্লিয়ার? দেখেন সব জিনিস এভাবে মিলাই ঝেলাই পড়তে হবে কিন্তু। বুঝতে পারছেন কিনা? মিলাই ঝেলাই না পড়লে কিন্তু মনে থাকবে না, কিছুই মনে থাকবে না, ঠিক আছে? আচ্ছা 47, 48 আর 49 এই 3টা ধারা একটু পড়বো। 47, 48, 49 গ্রেপ্তার সম্পর্কে বলা হয়েছে। একটা সহজ কথা আমি জাস্ট একটু রিডিং করে বলে দিচ্ছি আপনাদেরকে। গ্রেপ্তার করার ক্ষমতা আছে এমন কোন পুলিশ অফিসার কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে উক্ত ব্যক্তি যে স্থানে অবস্থান করছে সেই স্থানে তল্লাশি করতে পারবে আর কি। মানে আমারে পুলিশ গ্রেপ্তার করতে চায়, আমি আমার বাড়িতে অবস্থান করতেছি, পুলিশ আমার বাড়িতে এসে কি করতে পারবে? তল্লাশি করতে পারবে।
48 এসে বলতেছে যে আসামি যে স্থানে অবস্থান করিতেছে পুলিশ অফিসার যদি স্বাভাবিকভাবে সেক্ষেত্রে প্রবেশ না করতে পারে তখন কি করতে পারবে? তখন সে দরজা মরজা ভাঙে ঢুকবে, বলবে পুলিশ। ঠিক আছে, পুলিশ এই বলেই সে দরজা মরজা কি করা শুরু করবে? ভাঙচুর শুরু করবে আর কি। দরজা মরজা ভাঙে পুলিশের কি ভিতরে ঢোকার ক্ষমতা আছে। বললাম না একটু আগে, বাংলাদেশে পুলিশই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তাই কিনা? পুলিশ মানুষের মধ্যে, পুলিশ, ঠিক আছে, এবার এটার ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না আর কি। মানুষের মধ্যে, বাংলাদেশের যে মানুষ জনগণ, এই জনগণের মধ্যে পুলিশ কি, রাষ্ট্রের মধ্যে পুলিশ খুব ক্ষমতাশালী না? আচ্ছা, 49 ধারায় বর্ণনা করা হয়েছে কি, যখন কোনো পুলিশ অফিসার কোনো গৃহে বা স্থানে তল্লাশি করতে গিয়ে আটকে পড়বে তখন উক্ত পুলিশ অফিসার ওই গৃহে দরজা জানালা, এখন পুলিশ হচ্ছে কি প্রথমে আসামিরে খোঁজার জন্য দরজা জানালা ভাঙছে, আবার পুলিশ নিজে আটকা পড়ছে, তখনও সে আবার দরজা জানালা ভাঙিয়ে বেরোয় আসতে পারবে। ঠিক আছে, তাহলে পুলিশের শক্তি কি পরিমাণ শক্তি, দরজা জানালা ভাঙিয়ে পুলিশ বেরোয় আসতে পারে। আচ্ছা, যাই হোক আর কি, 96 আর 100 ধারা এই দুইটা ধারা পাশাপাশি লেখেন। 96 ধারা এবং 100 ধারা এই দুইটা ধারা একটু পাশাপাশি লেখেন। 96 ধারা এবং 100 ধারা এই দুইটা ধারা একটু পাশাপাশি লিখতে হবে আর কি। ঠিক আছে, 96 ধারাতে বলছে যে কোনো একটা দলিল বা কোনো একটা বস্তু হাজির করার উদ্দেশ্যে আদালত তল্লাশি পরোয়ানা জারি করতে পারবে। কোনো একটা দলিল বা বস্তু হাজির করার উদ্দেশ্যে আদালত কি করতে পারবে? তল্লাশি পরোয়ানা জারি করতে পারবে। আর 100 ধারাতে বলছে যে মানুষ কার কথা বলছে? মানুষের কথা বলছে, যে মানুষকে খোঁজার জন্য, ঠিক আছে, কোনো ব্যক্তিকে ফাইন্ড আউট করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করা যাবে। তাহলে 96 আর 100 বুঝলাম তো আমরা? বুঝলাম, এখানে আর থাকবো না, সামনে চলে যাব। ঠিক আছে, এখানে আমরা 106 আর 107 এই দুইটা ধারা পড়বো, বেশি পড়বো না আর কি। যখন কোনো আসামি 106 ধারার অধীনে দণ্ডপ্রাপ্ত হয় তখন দণ্ড প্রদানকারী আদালত 3 বছরের অনধিক সময়ের জন্য শান্তি রক্ষার মুচলেকা প্রদান করার আদেশ দান করতে পারবে। শুধুমাত্র এতটুকু লিখে রাখেন, 106 ধারা অনুযায়ী দণ্ড প্রদানকারী আদালত 3 বছরের জন্য মুচলেকা, 3 বছরের অনধিক সময়ের জন্য শান্তি রক্ষার মুচলেকা দানের জন্য আদেশ দান করবে। মানে 3 বছরেরও বেশি সময়ের জন্য কি মুচলেকা দানের জন্য আদেশ প্রদান করতে পারবে। আর 107 ধারাতে বলা হয়েছে কি, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা প্রদানের আদেশ দান করতে পারবে। 107 ধারাতে একটা কমন মামলা হয় বাংলাদেশে, কেউ যদি কাউরে হুমকি ধামকি দেয়, ঠিক আছে, এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়েছে, তাও 107 ধারার মামলা হয়েছে। এই কারোর মাথার উপরে পানি ফেলাইছে কেউ, 107 ধারার মামলা হয়েছে। কমন একটা মামলা। এই মামলা করে আলটিমেটলি কোনো লাভ হয় না, কিন্তু কি হয়, একজন আরেকজনকে হয়রানি করার উদ্দেশ্যে 107 ধারায় একটা মামলা দেয়, এবং এই 107 ধারার যখন মামলা দেওয়া হয় তখন আছে মুচলেকা দেয়া লাগে, মুচলেকা। তখন এই আসামিকে আসা লাগে, আদালতে এসে বলা লাগে যে আমি তারে হুমকি দামকি দিইনি, আর আমি তারে কোনোদিন হুমকি দামকি দেব না। সে যদি হুমকি দামকি নাও দেয় তাও বলে যে আমি তারে হুমকি দামকি দিইনি, কোনোদিন আমি তারে হুমকি দামকি দেব না। ক্লিয়ার? ইম্পর্টেন্ট যে দুইটা ধারা সেটা হচ্ছে 144 আর 145। 144 এবং 145 এই দুটো কি, এই দুটো হচ্ছে কি ইম্পর্টেন্ট ধারা, বুঝতে পারছি কিনা? ইম্পর্টেন্ট ধারা হচ্ছে কি 144 এবং হচ্ছে কি 145। 144 ধারার উদ্দেশ্য কি, যখন মনুষ্য জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা আছে তখন 144 ধারা জারি করতে পারবে। কে জারি করতে পারবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর কে জারি করতে পারবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জারি করতে পারবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করতে পারবে। কথা কি বুঝতে পারছি কিনা? আচ্ছা, 144 ধারা, 144 ধারা কি একতরফা জারি করা যায়? যায়, একতরফা জারি করা যায়। আমাদের মডেল টেস্টের একটা প্রশ্নই তো এটা, যে 144 ধারা একতরফা জারি করা যায় কিনা। 144 ধারা একতরফা জারি করা যাবে? যাবে। কথা কি বুঝতে পারছি কিনা? আচ্ছা, 144 ধারা 2 মাস বলবৎ থাকে, কিন্তু 2 মাসের বেশি কি বলবৎ রাখার সুযোগ আছে? আছে। সরকার চাইলে 2 মাসের বেশিও কি করতে পারবে? 2 মাসের বেশিও বলবৎ রাখতে পারবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে 145 ধারাতে আসি। 145 ধারার মূল সমস্যা হয় কি নিয়ে? জমি নিয়ে সমস্যা হয়। জমি নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, ঠিক আছে, অথবা জমির শস্য নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, ঠিক আছে, তাই এই যে জমি নিয়ে যখন কোনো বিরোধ দেখা দিবে তখন কি করা যাবে? এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে 145 ধারা একটা মোকদ্দমা দায়ের করতে পারবে। তো 145 ধারায় মামলা হলে তখন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য শোনার পরে একটা আদেশ দান করবে, যে দখল প্রতিবেদনের জন্য আদেশ দান করবে, যে দখলে কে আছে।
দখলে কে আছে এবং 2 মাস পূর্বে কে দখলে ছিল, কাকে জোরপূর্বক ওখান থেকে বেদখল করা হয়েছে আর বর্তমানে কে দখলে আছে, এটার উপরে নির্ভর করে মামলাটা সামনের দিকে আগাবে। দখল যে মামলা করছে, দখল প্রতিবেদন যদি তার পক্ষে না আসে তাহলে সেই মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে আর কি। যে ব্যক্তি মামলা করছে দখল প্রতিবেদন তার পক্ষে না আসলে মোকদ্দমা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত বিচার। এখানে বেশি কিছু পড়বো না, শুধু জানবো সংক্ষিপ্ত বিচারে 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না, 200 টাকার বেশি জরিমানা দিতে পারবে না, 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। কই থেকে আসলে ভাই? ক্লাস শেষের পথে? ও, অনলাইনে দেখে ফিজিক্যালি চলে আইছো? আচ্ছা, তো যাই হোক আর কি, 2 বছরের বেশি কি, 2 বছরের বেশি কারাদণ্ড হবে না, ঠিক আছে? 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না, 200 টাকার বেশি কি করতে পারবে না, 200 টাকার বেশি জরিমানা দিতে পারবে না। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, আর সম্পত্তির মূল্য কত টাকার বেশি হবে না? 10,000 টাকার বেশি হবে না, ঠিক আছে? অনুসন্ধান ও বিচারের স্থান খুবই ইম্পর্টেন্ট। অনুসন্ধান ও বিচারের স্থান পড়বো হচ্ছে আমরা কত থেকে, 177 থেকে আমরা দেখবো আর কি, 177 থেকে আমরা দেখবো। প্রথমে 177 ধারাতে যাই। যে আদালতের এখতিয়ারাধীন স্থানীয় সীমারেখার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে সেই আদালতের মামলাটি অনুসন্ধান ও বিচার করার ক্ষমতা থাকবে। নর্মাল নিয়ম কি, যার এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে তার সেই মামলার কি করার ক্ষমতা থাকবে, যার এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে তার সেই মামলার বিচার করার ক্ষমতা থাকবে। বুঝতে পারছি কিনা? যার এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, যে স্থানীয় সীমারেখার মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে সেই স্থানীয় সীমারেখার মধ্যে দায়িত্বপ্রাপ্ত যে আদালত আছে সেই আদালতই সেই মোকদ্দমার সেই মামলার কি করতে পারবে, বিচার করতে পারবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? 177-এর পরে বলবো 179, ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিটেনে প্রবলেমেটিক কোশ্চেন আসে এখান থেকে। রিটেন কি পরীক্ষা দেবেন না আপনারা? ওই তো, তাই রিটেন পরীক্ষা দেওয়ার ইচ্ছা যদি না থাকে তাই এমসিকিউ কিভাবে পাস করবেন? রিটেন পরীক্ষা দেওয়ার তো ইচ্ছা থাকা লাগবে, তাইলে না কেবল আপনি এমসিকিউতে পাস করার একটা সম্ভাবনা থাকবে। বোঝেননি কথা? আচ্ছা, 179 ধারাতে আসি। 179 ধারাতে বলা হয়েছে অপরাধ যে আদালতের সীমার মধ্যে সংঘটিত হয় সেই আদালত অথবা যে আদালতের স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণাম দেখা দিয়েছে। দুইটা কথা, যেখানে অপরাধ সংঘটিত হয়েছে আর যেখানে সেই অপরাধের ফলাফল দেখা দিয়েছে। যেখানে অপরাধ সংঘটিত হয়েছে আর যেখানে সেই অপরাধের ফলাফল দেখা দিয়েছে উভয় আদালতেই বিচার করা যাবে। একটা উদাহরণ দিই, উদাহরণ দিলেই ক্লিয়ার হবেন আর কি, ঠিক আছে? একটি জাল দানপত্র দলিলের মামলা কুমিল্লার একটি আদালতে বিচার হয়। দলিলের সম্পত্তি কুমিল্লায় অবস্থিত ছিল। দলিলটার সম্পত্তি কই অবস্থিত ছিল? দলিলের সম্পত্তিটা অবস্থিত ছিল কুমিল্লায়, বাট দলিলটা রেজিস্ট্রি হয়েছে নোয়াখালীতে। দলিলের সম্পত্তিটা অবস্থিত ছিল কোন জায়গায়? কুমিল্লাতে ছিল, বাট দলিলটা কোন জায়গায় রেজিস্ট্রি হয়েছে? নোয়াখালীতে রেজিস্ট্রি হয়েছে। অপরাধ সংঘটিত হয়েছে কুমিল্লায়, অপরাধের ফলাফল প্রকাশ পাইছে কোন জায়গায়? নোয়াখালীতে। দুই আদালতের বেগিন আদালতেই কি করা যাবে? বিচার করা যাবে আর কি। বুঝতে পারছি কিনা? তাহলে এই জায়গায় কি হবে? বেগিন আদালতেই কি করা যাবে? বিচার করা যাবে আর কি, দুই আদালতেই বিচার করা যাবে। আচ্ছা, এরপরে 183 ধারা পড়বো আমরা। 183 ধারা, অপরাধী কর্তৃক স্থল বা জলপথে ভ্রমণকালে সংঘটিত কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অপরাধী অথবা যে ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে সেই ব্যক্তি বা বস্তু আদালতের অধিক্ষেত্র স্থানীয় এলাকার মধ্য দিয়ে অতিক্রম করে সে আদালত হতে পারবে। কিছুই বোঝেননি আপনারা? কিছুই বোঝেননি বলতেছি। তার মানে এই যে জলপথ বা স্থলপথ ভ্রমণকালে যতগুলো এলাকা অতিক্রম করে অপরাধটা সংঘটিত হবে প্রত্যেকটা এলাকাতেই সেই মামলা দায়ের করা যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? প্রত্যেকটা এলাকাতেই সেই মামলা কি করা যাবে? দায়ের করা যাবে। একটা উদাহরণ দিই, একটি সমুদ্রগামী জাহাজ বাংলাদেশের জলসীমার মধ্যে প্রবেশ করার পর কক্সবাজারের মহেশখালীর নিকট আটক হয়, চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় তাকে। ওই জাহাজে প্রচুর চোরাই মাল পাওয়া যায়। কক্সবাজার হতে চট্টগ্রামের যাত্রাপথে অপরাধটি চলতে থাকে, এই জন্য কক্সবাজার অথবা চট্টগ্রামের যে কোনো আদালতে কি করা যাবে? বিচার করা যাবে। তার মানে জাহাজটা চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাইতেই তো অপরাধটা সংঘটিত হয়েছে। যতগুলো এলাকা অতিক্রম করে অপরাধটা সংঘটিত করছে প্রত্যেকটা এলাকাতেই সেই মামলার বিচার করা যাবে। 185 ধারাতে আসি। কোন আদালত মোকদ্দমার বিচার করতে পারবে? কোন আদালত এই মামলার বিচার করতে পারবে? এটা নিয়ে যখন
সমস্যার সৃষ্টি হবে, এটা নিয়ে যখন ডাউটের সৃষ্টি হবে, তখন কি হবে? তখন এটার মানে সিদ্ধান্ত কে দিবে? কে দিবে? হাইকোর্ট দিয়ে দিবে এটার সিদ্ধান্ত। 185 ধারাতে বলছে হাইকোর্ট এটার সিদ্ধান্ত দিয়ে দিবে। কথা কি বুঝতে পারছি কিনা? আর বিদেশে কোনো অপরাধ যদি করে, বিদেশে কোনো অপরাধ যদি করে কেউ, তা সেই ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা দায়ের করতে চায়, সরকারের অনুমতি নেওয়া লাগবে না। প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিছিল না? হ্যাঁ, মনে নাই? ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিছিল না প্রিয়া সাহা? এরপরে ব্যারিস্টার সুমন যখন তার বিরুদ্ধে মামলা করতে গেল, সেই মামলা নিল না আদালত, কারণ ব্যারিস্টার সুমন কি করছে? সরকারের অনুমতি নিয়নি। ঠিক আছে, ব্যারিস্টার সুমন কি করেনি? সরকারের অনুমতি নিয়নি। তাহলে সরকারের কি করা লাগবে? অনুমতি নেওয়া লাগবে আর কি। বিদেশে কেউ যদি কোনো অপরাধ সংঘটিত করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির বিচার করতে গেলে আপনাকে কি করা লাগবে? সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। ঠিক আছে? বাজে কয়টা তকির? হ্যাঁ, 5 মিনিট কম 5টা না? আচ্ছা, আর 20 মিনিট করে শেষ করে দিব। 20 মিনিট, বেশি না, বা 15 মিনিট। উইদিন 15 মিনিটস আমাদের ফৌজদারি কার্যবিধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি পড়া নাই, পড়া অনেক আগায় চলে আসছি। অনুসন্ধান বা বিচারের সাধারণ বিধানসমূহ পড়বো আমরা। 337, 338, 339। টেন্ডার অফ পার্ডন বুঝি আমরা? টেন্ডার অফ পার্ডন, টেন্ডার অফ পার্ডন মানে কি? মানে হচ্ছে যে আসামি তোমাকে আমি ক্ষমা করে দিব, ঠিক আছে, তুমি সব দোষ স্বীকার করো, তুমি হও রাজসাক্ষী, তুমি রাজসাক্ষী হয়ে বাকি সবাইরে ভালো মতো বাস দাও। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন কিনা? তো এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে টেন্ডার অফ পার্ডন। তার মানে আসামিরে বলবো যে তোমার আমি ছেড়ে দিব, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, তুমি তার বিনিময়ে কি করবা? সকলের বিরুদ্ধে তুমি সাক্ষ্য প্রমাণ দিবা, যা যা ঘটছে সব কিছু তুমি স্বীকার করবা। এটাকে বলে 337 ধারা অনুযায়ী টেন্ডার অফ পার্ডন। বুঝতে পারছি কিনা? আচ্ছা, 337 ধারাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর 338 ধারাতে বলছে চিফ মেট্রোপলিটন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? অপরাধের অংশগ্রহণকারীকে বা সহযোগীকে সমস্ত ঘটনা স্বীকার করার সত্ত্বে ক্ষমা করে দিতে পারবে। কথা কি বুঝতে পারছি কিনা? ঠিক আছে, আচ্ছা। এবং এই ধরনের সহযোগী বা রাজসাক্ষীর বিচারের পদ্ধতি বলা হয়েছে 339-এর ক-তে। ঠিক আছে, এবং এই 339-এর ক-তে বলা হয়েছে যে পাবলিক প্রসিকিউটর যদি দাবি করে উক্ত রাজসাক্ষীগণ ক্ষমার শর্তসমূহ পালন করেনি, তাহলে 339-এর ক অনুসারে ওই আসামিদেরকে আবার বিচার করা হবে আর কি। যদি দেখা যায় যে আসামির সহযোগী বা রাজসাক্ষী তারা কি করেনি? ক্ষমার শর্তসমূহ পালন করেনি। তা ক্ষমার শর্তসমূহ যেহেতু পালন করেনি, তখন তার আবার কি করা হবে? বিচার করা হবে না? আবার বিচার করতে গিয়ে যদি কোনো এক সময় দেখে যে না, এই ক্ষমতা কি করছে? ক্ষমার শর্তসমূহ মান্য করছে, তখন আবার তাকে কি করা হবে? তখন আবার তাকে ছেড়ে দেওয়া হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। আসামির অনুপস্থিতিতে বিচার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 339-এর খ, আসামির অনুপস্থিতিতে বিচার। আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে আমরা যে 3টা ধারা পড়ে আইছি না একটু আগে, 87, 88, এই যে 87, 88 এইগুলোর প্রসিডিউরগুলো আগে ফিল আপ করে আসতে হবে। 87, 88 ধারাতে যে প্রসিডিউরগুলোর কথা বলা আছে, সেই প্রসিডিউরগুলো যদি মেনটেন করে না আসে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না? আসামির অনুপস্থিতিতে বিচার শুরু করতে পারবো না। আচ্ছা, 87, 88 প্রসিডিউর মেনটেন করে আসলো, এরপরে আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে যে কাজ করা লাগবে সেটা আমি একটু বলি। যে আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে আদালত একটি নির্দিষ্ট মেয়াদ, যা 30 দিনের কম না, এরকম সময়ের মধ্যে আসামিকে হাজির হওয়ার জন্য লিখিত হুলিয়া জারি করতে পারবে। ঠিক আছে, এবং কয়টা জাতীয় দৈনিক পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া লাগবে? 2টা জাতীয় দৈনিক পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া লাগবে। ঠিক আছে, এবং এই 2টা জাতীয় দৈনিক পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যদি আসামি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়, তখন আসামির অনুপস্থিতিতে কি হবে? বিচার শুরু হবে আর কি। এখন কিছু ইম্পর্টেন্ট তথ্য দিই। যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সেই সকল ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করতে গেলে আসামির পক্ষে একজন স্টেট ডিফেন্সের ব্যবস্থা করতে হবে, আসামির পক্ষে একজন লয়ারকে নিযুক্ত করতে হবে। স্টেট ডিফেন্সের ব্যবস্থা না করে আসামির বিরুদ্ধে কি করা যাবে না? বিচার শুরু করা যাবে না। কোন অপরাধের ক্ষেত্রে? তাহলে যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সেই সকল অপরাধের ক্ষেত্রে আসামির বিরুদ্ধে আসামির অনুপস্থিতিতে বিচার শুরু করতে গেলে স্টেট ডিফেন্সের ব্যবস্থা করতে হবে। কিন্তু আসামি যদি জামিন নিয়ে তারপরে যদি পালিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে স্টেট ডিফেন্সের ব্যবস্থা করার কোনো কি নাই? কোনো দরকার নাই। বুঝতে পারছি কিনা? সেই ক্ষেত্রে স্টেট ডিফেন্সের ব্যবস্থা করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম, ঠিক আছে। তারপরে আমরা দেখব 339-এর গ, 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে, তাই কি না? হ্যাঁ, 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করবে কোন আদালত? ম্যাজিস্ট্রেট আদালত। 360 দিনের মধ্যে বিচার কার্য শেষ করবে কোন আদালত? দায়রা আদালত 360 দিনের মধ্যে বিচার কার্য শেষ করবে। আর ম্যাজিস্ট্রেট আদালত কি করবে? 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা বিষয়টা? আচ্ছা, আচ্ছা, এরপরে আসি, এরপরে যে বিষয়টা আসি সেই বিষয়টা হচ্ছে কি? সেই বিষয়টা হচ্ছে যে আসামির জবানবন্দি গ্রহণ, ঠিক আছে। আমরা কিছু ইম্পর্টেন্ট ধারা পড়বো, 342 পড়বো, 344 পড়বো, ঠিক আছে। 342, 344, 345, 342, ঠিক আছে। আসামির জবানবন্দি গ্রহণ 342, আসামিকে এক্সামাইন করাবে, খুবই ইম্পর্টেন্ট। এই 342 শুরু হবে কখন? 342 শুরু হবে প্রথমে প্রসিকিউশনের রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ কি হয়েছে? রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে গেছে। বোঝাতে পারছি কি না? রাষ্ট্রপক্ষের সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে গেছে। আসামিকে পূর্ব সতর্কবাণী না দিয়ে, আসামিকে কি না দিয়ে? আসামিকে পূর্ব সতর্কবাণী না দিয়ে আদালত কি করতে পারবে? আসামিকে পূর্ব সতর্কবাণী না দিয়ে আদালত আসামিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবে। বিশেষ করে কোন প্রশ্নের ব্যাখ্যা চাইবে জানেন? ওই যে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়ে গেছে না, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যে আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়ে গেছে, সেই জিনিসগুলোর কি চাইবে? সেই জিনিসগুলোর ব্যাখ্যা চাইবে আসামির কাছ থেকে, এবং দেখবে যে আসামি স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা দিতে পারে কিনা, এবং আসামি যে কথাগুলো বলবে, আসামি যদি কোনো মিথ্যা কথা বলে সেই কারণে আদালত আসামিকে দণ্ড দিবে না, বাট আদালত অনুমান করতে পারবে আসামির ক্ষেত্রে। আসামির ক্ষেত্রে আদালত নিজের মতো করে অনেক কিছু অনুমান করতে পারবে। আর 344 ধারা, এই 344 ধারাতে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে মামলা স্থগিত করার জন্য আবেদন করা যায়। কি করা যায়? মামলা স্থগিত করার জন্য আবেদন করা যায়। আর রিমান্ডের কথাও বলা আছে এখানে, রিমান্ডের কথাও বলা আছে এখানে। কে আছে? রিমান্ডের কথাও বলা হয়েছে এখানে, বুঝতে পারছি কিনা? ও দাদা এসেছে। আচ্ছা, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেই বিষয়টা কি? যে বিষয়টা দাঁড়াচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে আদালত কি করতে পারবে? আদালত হচ্ছে এখানে, দাদারা দেখে তো ভুলে গেলাম, 344 ধারাতে, 344 ধারাতে কি পড়লাম আমরা? যে মামলা স্থগিত করার জন্য আবেদন করতে পারবে আর রিমান্ডের আবেদন করতে পারবে, তাই কিনা? একটানা 15 দিনের বেশি রিমান্ডের আবেদন মঞ্জুর করবে না 344 ধারাতে। আর 167তে পুলিশ রিমান্ড পড়ছি না, পুলিশ রিমান্ডের জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে সর্বমোট কতদিন রিমান্ডের কথা বলা আছে? 15 দিনের রিমান্ডের কথা বলা আছে, তাই তো? আচ্ছা, আর 345 ধারাতে বলছে যে আপোষ নিষ্পত্তি, কিছু যে সকল মামলা আপোষযোগ্য সেই সকল মামলা পক্ষগণ কি করতে পারবে? আপোষ মীমাংসা করে ফেলতে পারবে। 345-এ একটা লিস্ট দেওয়া আছে কোন কোন শ্রেণীর মামলা আপোষযোগ্য, ঠিক আছে? ওইটা একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে রায় পড়বো। রায় সম্পর্কে রায় ঘোষণার পদ্ধতি 366 ধারাতে বলা আছে, ঠিক আছে? বিচার শেষ হওয়ার পরে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করতে হবে। কোন জায়গায় রায় ঘোষণা করতে হবে? আসামি যদি কারাগারে থাকে তাহলে তাকে রায় শোনাবার জন্য কারাগার থেকে আনতে হবে। আর কারাগারে না থাকলে, আসামি যদি বাইরে হাওয়া খাইয়ে বেড়ায়, তাহলে তাকে আবার কি করতে হবে? তাকে সমন দিয়ে তাকে আবার আদালতে হাজির করতে হবে। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, রায়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি দণ্ডাদেশের রায় হয় তাহলে আসামির উপস্থিত থাকা ম্যান্ডেটরি, আর যদি খালাসের আদেশ দেয় তাহলে আসামি বাইরে হাওয়া খাক, লয়ার উপস্থিত থাকলেও হবে। আচ্ছা, 367 ধারাতে দেখবো যে রায়ের মধ্যে কি কি বিষয় উল্লেখ থাকবে। বিচার্য বিষয়, সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণসমূহ, এইগুলো রায়ের মধ্যে উল্লেখ থাকবে। 367-র সাবসেকশন 3-এ বিকল্প রায়ের কথা বলা আছে, এটা একটু মুখস্থ রাখবেন, এটা ধারা আসতে পারে। 367-র সাবসেকশন 3, সেখানে বিকল্প রায়ের কথা বলা আছে 3। আচ্ছা, 369 ধারা, কখন রায় পরিবর্তন করা যাবে না? রায় তো পরিবর্তন করা যায় না, একবার রায় দিলে সেই রায় আর পরিবর্তন করা যায় না। টেকনিক্যাল মিস্টেকের ক্ষেত্রে রায়টাকে পরিবর্তন করা যাবে, সাধারণত রায়টাকে কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। আর 371 ধারাতে বলছে রায়ের নকল দিতে বাধ্য। আসামি রায়ের নকল পাওয়ার হকদার,
তাকে রায়ের নকল দিতে হবে। এরপরে 401 ধারা পড়বো, সেখানে বলছে সরকার কোনো আসামির অনুমতি না নিয়ে আসামির দণ্ড স্থগিত করতে পারবে। সরকার কি করতে পারবে? আসামির অনুমতি না নিয়ে আসামির দণ্ড স্থগিত করতে পারবে। আর 402 ধারাতে বলা হয়েছে দণ্ড পরিবর্তন বা রদ বদল করতে পারবে। 402 ধারাতে কি বলা আছে? দণ্ড পরিবর্তন অথবা রদ বদল করতে হবে। 403 মোস্ট ইম্পর্টেন্ট, রেড জুডিকাটা, তাই কি না? আর কোথায় কোথায় আছে রেড জুডিকাটা? দেওয়ানির 11, ফৌজদারির 403, সাক্ষ্য আইনের 40, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29। এই তো, তাই তো। আচ্ছা, তাহলে 403 ধারাতে কি পড়ছি আমরা? যে একই বিষয়ে কাউকে দুইবারের বিচারের সম্মুখীন করা যায় না। এক বিষয়ে কাউকে দুইবার কি করা যাবে না? এক বিষয়ে কাউকে দুইবার বিচার করা যাবে না। বুঝতে পারছি কিনা? এবং এই নীতি প্রয়োগ করতে গেলে নিম্নলিখিত শর্ত পালন করতে হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধে চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে। এখন যদি কোনো আসামির বিরুদ্ধে 4টা চার্জ গঠন করা হয় আর 3টা চার্জের বিচার করা হয়, বাকি যে একটা চার্জ বিচার করা হয়নি সেই চার্জ আবার নতুন করে বিচার করা যাবে? যাবে, যাবে, যাবে। ঠিক আছে, সেই চার্জ কি করা যাবে? নতুন করে বিচার করা যাবে। কথা কি বুঝতে পারছি কিনা? যদি কোনো একটা চার্জের বিচার করা বাকি থাকে তাহলে সেই চার্জের আবারও নতুন করে কি করা যাবে? বিচার করা যাবে। বুঝতে পারছি কিনা? কম্পিটেন্ট কোর্টের মাধ্যমে রায়টা আসতে হবে। যদি অযোগ্যতা সম্পন্ন আদালতের মাধ্যমে রায় আসে তাহলে আবার তার পুনরায় বিচার করা যাবে? যাবে, যাবে, যাবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, বিচারে অবশ্যই খালাসের বা দণ্ডের আদেশ দিতে হবে। ফাইনাল, হেয়ার্ড অ্যান্ড ডিসাইডেড ফাইনালি হওয়া লাগবে আর কি। মানে বিচারটা যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হয় তাহলে কি? তাহলে তো হচ্ছে না রেড জুডিকাটা। বুঝতে পারছি কিনা? বিচারটা কি হতে হবে? চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই জামিনে চলে আইছি, আর বেশি নাই, অল্প কিছু জিনিস পড়বো, পড়লেই শেষ। আর মাত্র 5 মিনিটের পড়া। জামিন। জামিন কি? জামিন হচ্ছে কি? টেম্পোরারি একটা সাময়িক সময়ের জন্য একটা মুক্তি আসামিকে, তাই কিনা? এই যে অক্সফোর্ড ডিকশনারিতে যে মিনিং দিছে সেটা হচ্ছে সাময়িক হস্তান্তর বা হাজত হতে মুক্ত করা। তা 496 ধারাতে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? মে না শ্যাল? 496 ধারাতে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? মে শব্দ ব্যবহার, কি শব্দ? শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে নাকি মে শব্দ? শ্যাল, 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 শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে। কি শব্দ? শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে কি? আদালত জামিন দিতে বাধ্য থাকবে। কোন অফেন্সের ক্ষেত্রে? বেইলেবল অফেন্সের ক্ষেত্রে। বেইলেবল অফেন্সের ক্ষেত্রে আদালত কি থাকবে? জামিন দিতে বাধ্য থাকবে। নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে কি আদালত জামিন দিবে? এটা বিবেচনামূলক ক্ষমতা, আদালত দিতেও পারে নাও দিতে পারে। বাট মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আর যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দেয় না। 3টা গ্রাউন্ডে আবার জামিন দিতে পারে। সেই 3টা গ্রাউন্ড কি কি বলেন তো? 16 বছরের নিচে স্ত্রী লোক আর হচ্ছে কি? পীড়িত অক্ষম ব্যক্তি। আচ্ছা, 498 অ্যান্টিসিপেটরি বেলের কথা বলা আছে না? আগাম জামিন। এই আগাম জামিন দিতে পারে কোন কোন আদালত দিতে পারে? হাইকোর্ট বিভাগ দিতে পারে আর হচ্ছে দায়রা আদালত দিতে পারে, তাই কিনা? তাহলে যুগ্ম দায়রা জজ কি আগাম জামিন দিতে পারবে? দায়রা আদালত মানে কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, 3টাই তো চলে আসতেছে। তাহলে তো যুগ্ম দায়রা জজ তো আগাম জামিন দিতে পারবে। আমরা কি পড়লাম? 498 আমরা পড়তেছি তো হাইকোর্ট ডিভিশন এবং সেশন কোর্ট। ওখানে তো সেশন জাজের কথা বলা হয়নি, সেশন কোর্টের কথা বলা হয়েছে। তাহলে সেশন কোর্টের মধ্যে তো সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ এবং জয়েন্ট সেশন জাজ সবাই চলে আসতেছে। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে কি পারবে না? যুগ্ম দায়রা জজও আগাম জামিন দিতে পারবে, বাট প্র্যাকটিসে শুধু হাইকোর্টই আগাম জামিন দেয়। ইন প্র্যাকটিক্যাল হাইকোর্টই শুধু আগাম জামিন দেয়। 498টা খোলেন, সেখানে যদি কোর্ট অফ সেশন বলা থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে 3টা আদালতের কথাই বলছে ওখানে। কথা কি বুঝতে পারছেন কিনা? ইন থিওরি কোর্ট অফ সেশনের কথা যেহেতু বলা আছে, যদি প্রশ্নে আসে যে যুগ্ম দায়রা জজ অ্যান্টিসিপেটরি বেল দিতে পারে কিনা, অবশ্যই পারবে। তার কারণ কি? কোর্ট অফ সেশনের কথা বলা আছে ওখানে। কোর্ট অফ সেশন মানে কি? শুধু কি দায়রা জজ? অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজের কি কোনোই দাম নাই? তাহলে তো সেখানে তো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ সবার কথাই বলা আছে। আচ্ছা, কিন্তু প্র্যাকটিক্যালে হাইকোর্ট দেয় খালি। হাইকোর্টের কাছে আবেদন করে অ্যান্টিসিপেটরি বেলের জন্য। দায়রা জজের কাছে যায়ও না, দায়রা জজ দেয়ও না। ঠিক আছে? আচ্ছা, বেল বন্ডের পরিমাণটা বেশি হয়ে গেছে, কমানোর জন্য আবেদন করব কত ধারা অনুসারে? 498 ধারা অনুসারেই কমানোর জন্য আবেদন করব। আর 500 ধারা অনুযায়ী মুচলেখা সম্পাদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তি উপস্থিতির জন্য এমন মুচলেখা সম্পাদন করা হয়েছিল তাকে জামিনে মুক্তি দিতে পারে। তার মানে মুচলেখা সম্পাদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তির উপস্থিতির জন্য এমন মুচলেখা সম্পাদন করা হয়েছিল তাকে কি করতে হবে? তাকে মুক্তি দিতে হবে আর কি। ঠিক আছে? শেষ চলে আইছি।
ট্রান্সফার অফ ক্রিমিনাল কেস পড়বো 525-এর ক ধারা অনুসারে আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারবে। 585 এগুলো ধারা আসে, এগুলো থেকে শুধু ধারা আসে। 525-এর কতে বলছে আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারবে, আর 526-এ বলছে হাইকোর্ট বিভাগ কি করতে পারবে, মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারবে না। কয়টা কারণে পারবে? 5টা কারণে পারবে আর কি। 5টা কারণে হাইকোর্ট বিভাগ কি করতে পারবে, মামলা স্থানান্তরের আদেশ দিতে পারবে। আচ্ছা, কেউ যদি তুচ্ছ বা মিথ্যা কারণে যদি মামলা স্থানান্তরের জন্য আবেদন করে কত টাকা জরিমানা দেওয়া হবে তাকে? 1000 টাকা জরিমানা দেওয়া হবে। আর 526-এর খতে কি বলা হয়েছে, দায়রা জজের মামলা স্থানান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। দায়রা জজ মামলা স্থানান্তর করতে পারবে, দায়রা জজ মামলা স্থানান্তর করতে পারবে, 526-এর খতে পারবে। আর 528-এ বলা হয়েছে দায়রা জজের মামলা প্রত্যাহারের কথা, আর 528-এর 2-তে বলা হয়েছে সিএমএম সিজেএম মামলা প্রত্যাহার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, 492 ধারাতে পড়বো আমরা পাবলিক প্রসিকিউটরের নিয়োগের ক্ষমতা। ঠিক আছে, পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ করা হবে কত ধারা অনুসারে? 492। 494-তে বলা হয়েছে পাবলিক প্রসিকিউটর যদি চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করে তাহলে কি অব্যাহতি, আর চার্জ গঠন করার পরে যদি মামলা প্রত্যাহার করে তাহলে কি করা হবে, খালাস দেওয়া হবে, খালাস। 494 ধারাতে এটা আমরা দেখলাম। আর 561-র ক পড়ে আমাদের ফৌজদারি কার্যবিধি সাকসেসফুলি আমরা শেষ করলাম মাত্র 2 ক্লাসে। মাত্র 2 ক্লাসে আমরা কালকে একটা ক্লাস নিছিলাম আমরা, এবং আজকে একটা ক্লাসের মাধ্যমে আমরা ফৌজদারি কার্যবিধিটা শেষ করলাম। এবং আমরা আজকে এখন যে ধারাটা পড়বো সেটা হচ্ছে 561-র ক, খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। 561-র কতে বলছে আদালত ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 561-র কতে আদালতের কি ক্ষমতা দেওয়া আছে? 561-র কতে আদালতের ইনহেরেন্ট ক্ষমতার কথা বলা আছে। এবং এই ইনহেরেন্ট ক্ষমতা কয়টা গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারে আদালত? 3টা গ্রাউন্ডে আদালত ইনহেরেন্ট ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে। 3টা গ্রাউন্ড কি কি? একটা হচ্ছে যে নিচের আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য, একটা হচ্ছে যে কোনো আদেশ কার্যকারী করার জন্য, ফৌজদারি কার্যবিধির অধীন কোনো আদেশটাকে কার্যকারী করার জন্য, তাহলে 2টা পাইলাম। আর একটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করতে গিয়ে আদালত কি করতে পারবে, ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করে নিচের কোনো আদালতের কোনো আদেশ হাইকোর্ট ডিভিশন বাতিল করতে পারবে না, কোয়াশমেন্ট করতে পারবে না। কোয়াশমেন্টের বাংলা শব্দই কি? বাতিল। বাতিল করতে পারবে, কোয়াশমেন্ট করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমরা কালকে শুক্রবারে আমরা ফৌজদারি কার্যবিধির একটা ফৌজদারি মামলা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করছিলাম, এবং আজকে আমরা আর একটা ক্লাসের মাধ্যমে মাত্র 2 ক্লাসে আমরা টোটাল ফৌজদারি কার্যবিধি শেষ করে দিছি। মাত্র 2 ক্লাসে, মাত্র 2 ক্লাসে আমরা টোটাল ফৌজদারি কার্যবিধি শেষ করে দিছি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবারও লাইভে আসবো। আর শেষ করার আগে আমি আবারও জাস্ট একটু বলতেছি যে আমাদের স্পেশাল সাবজেক্টিভ টেস্ট এবং স্পেশাল মডেল টেস্ট এখন অ্যাভেলেবেল, এবং এখানে টোটাল 3400 এমসিকিউ আছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। যারা কালেক্ট করতে চান তারা কালেক্ট করতে পারবেন। এবং ইম্পর্টেন্ট একটা নোটিশ আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে 27 তারিখ শুক্রবার 2022 সালের 27শে মে, আপনারা দেখতে পাচ্ছেন 27শে মে 2022 শুক্রবার আমরা একটা স্পেশাল মডেল টেস্ট কম্পিটিশনের আয়োজন করেছি। এবং এই স্পেশাল মডেল টেস্ট কম্পিটিশনে আমরা বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট সেটার উপরে আমরা একটা এক্সক্লুসিভ প্রশ্ন তৈরি করছি। 100 মার্কের একটা পরীক্ষা হবে। এই 100 মার্কের পরীক্ষাতে প্রথম 10 জন যারা নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ওই দিন আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এবং এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে কোথায়? এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মোটর, ঢাকা 505 নম্বর হলরুমে। আর রেজিস্ট্রেশন করার মেয়াদ আছে 22শে মে 2022 তারিখ পর্যন্ত। মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, একটা এক্সক্লুসিভ পরীক্ষা দিতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার সুযোগ থাকবে, পাশাপাশি সন্ধ্যাকালীন নাস্তারও ব্যবস্থা থাকবে। যাই হোক আর কি, আজকে এখানেই লাইভটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ আগে দিয়ে নিই। নাস্তা হচ্ছে সন্ধ্যাকালীন নাস্তা, সান্ধ্যকালীন নাস্তা, ওই সিঙ্গাড়া, সমুচা, চা, এইগুলো, এর বেশি কিছু না। আচ্ছা, যাই হোক আর কি, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।